দীর্ঘ কয়েক মাস পর মেয়েকে পেয়ে জুবায়ের ভীষণ খুশি, তবে মন চঞ্চল হয়ে আছে। কিছুতেই শান্তি অনুভূত হচ্ছে না। তাই তো মেয়েকে বাড়ির সামনে নামিয়ে হাসপাতালের দিকে ছুটে চলেছে। গাড়ির নিচে ফেলে অপরিচিত মেয়েটাকে প্রায় মেরেই ফেলেছিল। আল্লাহ সহায় ছিল তাই রক্ষা। জুবায়েরের কাছে মেয়েটার চোখ দুটো খুব পরিচিত মনে হয়েছিল। ওকে দুই হাতে আগলে নিতেই আনমনে হেসেছিল। কিন্তু কেন? সুলতান জুবায়ের ফারুকীর চরিত্র হঠাৎ খারাপ হতে শুরু করল। অপরিচিত কোনো মেয়েকে দেখে তার হৃদয়ে সুখ অনুভব হচ্ছে। কথাটা ভেবে জুবায়ের ভীষণ বিরক্ত। এতগুলো বছরে যেটা হয়নি সেটাই হচ্ছে। ভদ্রমহিলাকে একবার দেখতে পারলে সব ঝামেলা মিটে যেত। কোনো মেয়ের অনুমতি ছাড়া নেকাবে হাত দেওয়া বেয়াদবি হবে, তাই ভেবে দেখা হয়নি। এখন আফসোস হচ্ছে। জুবায়ের হাসপাতালের গেটে গাড়ি থামিয়ে দৌড়ে গেল ভেতরে। মেয়েটার কেবিনে গিয়ে দেখল খালি পড়ে আছে। জুবায়েরের কপালে চিন্তার রেখা ফুটে উঠল। ও আর অপেক্ষা করল না। ডাক্তারের সঙ্গে দেখা করে জানতে পারল ভদ্রমহিলা বাড়িতে ফিরে গেছে। জুবায়ের ওর ঠিকানা নিয়ে বেরিয়ে আসলো। চৌধুরী বাড়িতে ওর আগে কখনো যাওয়া হয়নি, তবে চৌধুরীর ছেলের সঙ্গে ওর পরিচয় আছে। জুবায়ের এখানে রিসোর্ট তৈরি করছে, সেই জন্য দুইবার সেই ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে হয়েছিল। যদিও সেসব দেখাশোনার ভাই জামশেদ ফারুকই করে। ভাইয়ের সঙ্গে ওর তেমন একটা ভালো সম্পর্ক না। দুই ভাই আলাদা থাকলেও ব্যবসার কাজকর্ম একসঙ্গেই জড়িত। সুলতান কোম্পানির একটা পয়সাও এদিক ওদিক করার উপায় নেই। ভোগ দখল করেছে, এটাই তো অনেক। কথাগুলো ভেবে জুবায়ের বাড়িতে ফিরে আসলো। ঐশ্বর্য এতক্ষণ বাবার জন্যই অপেক্ষা করছিল। জুবায়ের আসতেই ঐশ্বর্য দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে ছলছল চোখে বলল, ড্যাড, তোমাকে কিছু বলার ছিল। আমি তোমার একমাত্র মেয়ে, তাই না? এমনকি সুলতান পরিবারের একমাত্র মেয়ে, তাই তো তোমার সব কিছুই আমার। মেয়ের কথা শুনে জুবায়ের চিন্তিত হলো। কথা এড়িয়ে গিয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি ঐশ্বর্য। সুলতান পরিবারের সঙ্গে তোমার কি সম্পর্ক? এই বিশাল অর্থ সম্পদের মালিক তুমি কি না? এসব ছাড়ো। কি চাই তোমার সেটা বলো, আমি ইনশাল্লাহ পূরণ করব। সুলতান জুবায়ের ফারুকী তোমাকে কোনো কিছুর অভাব বুঝতে দেবে না। প্রমিস করেছিলাম তোমার মায়ের কাছে। ঐশ্বর্য খুশি হয়ে সোফায় বসতে বসতে বলল, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা চাই ড্যাড। বন্ধুদের মধ্যে আমার প্রভাব প্রতিপত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। ওরা বলেছে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, এমনকি তোমার নিজের অ্যাকাউন্টেও নেই। কিন্তু কেন ড্যাড? ঐশ্বর্যের কথা শুনে জুবায়ের ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটা এতগুলো টাকা চাইছে শুধুমাত্র নিজের প্রভাব বিস্তারের জন্য? মেয়েটা কার সঙ্গে বন্ধুত্ব করছে খোঁজ নিতে হবে। জুবায়েরকে চুপচাপ দেখে ঐশ্বর্য আবারও জিজ্ঞাসা করল। জুবায়ের ওকে কি উত্তর দেবে বুঝতে পারছে না। এই বিশাল সম্পদের একমাত্র মালকিন কোহিনূর। ওদের নামে যদি বড় কোনো অর্থ জমা হয় তবে ওটা ব্ল্যাক মানি হয়ে যাবে। কোম্পানির অ্যাকাউন্টে সব অর্থ জমা হয়। জুবায়ের কখনো ঐশ্বর্যকে কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি, তবুও মেয়েটা এমন করে কেন কে জানে। জুবায়ের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এতগুলো টাকা শুধু শুধু ফেলে রাখার মানেই হয় না। আমি নতুন প্রজেক্টের জন্য বেশ কিছু টাকা ইনভেস্ট করেছি। তাছাড়া প্রভাব প্রতিপত্তি দেখিয়ে বন্ধুত্ব করতে নেই মা। তুমি মন দিয়ে পড়াশোনা করো, এসব বন্ধুদের সঙ্গে মিশবে না। কিন্তু ড্যাড, আমার ইচ্ছে হচ্ছে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকবে। আমার ইচ্ছেটা পূরণ করবে না তুমি? তোমার কাছে এটা সামান্য টাকা কিন্তু। জুবায়ের ঐশ্বর্যের উপর বিরক্ত হলো, তবুও প্রকাশ করতে পারল না। চোখ বন্ধ করে বলল, সম্ভব হলে আমি নিশ্চয়ই তোমার ইচ্ছে পূরণ করতাম, কিন্তু আপাতত এটা সম্ভব হচ্ছে না। তুমি কক্ষে ফিরে গিয়ে বিশ্রাম করো। বাচ্চাদের কাছে এতগুলো টাকা থাকলে বিপদ হতে পারে। তোমার ভালোর জন্যই আমি এটা চাইছি না। জুবায়ের আর অপেক্ষা করল না, দ্রুত চলে আসলো নিজের কক্ষে। ঐশ্বর্য মুখ ভার করে বসে আছে। জার্মান থেকে আসার সময় শুনে এসেছে সুলতান পরিবারের সব সম্পত্তির মালিক জুবায়ের ফারুকীর একমাত্র কন্যা। সেই হিসাবেও এই সম্পত্তির মালকিন।
তবুও বাবা কেন ওকে টাকা দিতে চাইছে না বুঝতেই পারল না। তাছাড়া ওর 18 বছর পেরিয়ে গেছে। ঐশ্বর্য সিদ্ধান্ত নিল ও এবার নিজে কোম্পানির দায়িত্ব নেবে। জুবায়ের ছাড়াই পরিবারের কেউ ওকে পছন্দ করে না। কারণ কি ওর জানা নেই, আর জানতেও চায় না। যারা ওকে অবহেলা করে ঐশ্বর্য তাদের কঠিন শাস্তি দেবে। সব কিছু যখন ওর হাতে চলে আসবে তখনও কাউকেই সহ্য করবে না, বাড়ি ছাড়া করবে। আরামায়েশ চিরতরে ঘুচিয়ে দেবে। কথাগুলো ভেবেও মুখটা কঠিন করে ফেলল। চৌধুরী বাড়ির ছাদে আড্ডা বসেছে। গতকাল থেকে মিষ্টিকে সকলে বাচ্চা বলে ডাকছে। মিষ্টি মুখ ভার করে রেখেছে। মিঠি ওকে সাপোর্ট করছে। রিয়াদ হেসে লুটপাট খাচ্ছে। আদি মুখ কাচুমাচু করে মিষ্টির দিকে তাকিয়ে আছে। কিছু বলার জন্য এদের এমন ফাজলামি ওকে সহ্য করতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে প্রশ্ন করতে পারছে না। অপেক্ষা করছে কখন সবাই শান্ত হবে। বেশ কিছুক্ষণ চলল এমন তাণ্ডব। উপায় না পেয়ে আদি বলে ফেলল, আমাদের বাড়িতে একটা মেয়ে আছে, ওর পরিচয় আমাদের জানানো হয়নি। কেন মিষ্টি? মেয়েটা কে? মিষ্টি আদির প্রশ্ন শুনে ঢোক গিলল। দাদু বারবার বলেছিল কোহিনূরের কথা কাউকে না বলতে, কিন্তু ভাই কিভাবে ওর খোঁজ পেল বুঝতে পারছে না। তাই মিনমিন করে বলল, কোন মেয়ে ভাইয়া? আমাদের বাড়িতে আমরা ছাড়া আর কে আছে? তুমি ভুল দেখেছ নিশ্চয়ই। আদি ভ্রুকুচকে ধমক দিয়ে বলল, মিথ্যে বলবি তো ছাদ থেকে সোজা নিচে চলে যাবি। মেয়েটার পরিচয় দিবি, প্লাস মেয়েটাকে এক্ষুনি আমাদের সামনে আনবি। কথার খেলাপ করলে শাস্তির জন্য রেডি হয়ে যা। আদির কথা শুনে মিষ্টি ঘাবড়ে গেল। রিয়াদ বলল, তুমি কোহিনূরকে কোথায় দেখেছ? মেয়েটা বোবা বধির আর খুব সরল। এখানে এতগুলো মানুষ দেখলে ভয় পাবে। তুমি ওকে আনতে বলো না প্লিজ, খুব বাচ্চা মেয়ে। রিয়াদের কথা আদির পছন্দ হলো না। মেয়েটার দোষ থাকতে ওকে বোবা বধির সাজানোর দরকার নেই। বেয়াদব মেয়ে আমাকে গতকাল ফেলে দিয়েছিল। ও এসে আমার কাছে ক্ষমা না চাইলে আমি এক্ষুনি ফিরে যাব। আদি মুখটা কঠিন করে কথাগুলো বলল। মিষ্টি বারবার ঢোক গিলছে। বড়দের অনুমতি ছাড়া কোহিনূরকে বাইরে আনা ঠিক হবে কিনা বুঝতে পারছে না, কিন্তু উপায়ন্তর না পেয়ে বাধ্য হলো কোহিনূরকে আনতে যেতে। অধরার জ্বর কিছুটা কমেছে, তবে পুরোপুরি সুস্থ না। মিষ্টি সকলের অগোচরে কোহিনূরকে নিয়ে ছাদে উঠে গেল। সকলের দৃষ্টি কোহিনূরের উপরে গিয়ে পতিত হলো। মেয়েটার পা থেকে মাথা অবধি সাদা পোশাকে আবৃত। ওকে দেখে মনে হলো সাদা শুভ্র কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। আদির দৃষ্টি সরছে না। মিষ্টি কোহিনূরের হাত ধরে সকলের সামনে এনে বলল, ওর নাম কোহিনূর, অধরা আন্টির মেয়ে। কথা বলতে পারে না। আদি ভাইয়া, তুমি ওকে ভুল বুঝছো, প্লিজ যেতে দাও ওকে। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। মিষ্টির কথা শুনে আদির ধ্যান ভাঙল। এত সুন্দর একটা মেয়ে কথা বলতে পারে না, শুনে কষ্ট হচ্ছে ওর। ভেবেছিল কিছু কড়া করে কথা শুনিয়ে দেবে, কিন্তু তার হলো না। নিজেকে শান্ত করে বলল, ঠিক আছে, কিন্তু ওকে এভাবে লুকিয়ে কেন রাখে বুঝলাম না তো। বোবা এই জন্য কি ওকে লুকিয়ে রাখতে হবে? রিয়াদ উত্তর দিল, এত কিছু জানি না। মিষ্টি ওকে নিয়ে যা, ওকে আর বাইরে আনবি না। রিয়াদের বলতে দেরি হলো, কিন্তু মিষ্টির যেতে দেরি হলো না। ও দ্রুতই কোহিনূরকে নিয়ে প্রস্থান করল। আদির ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ মেয়েটাকে দেখার, কিন্তু সে পারল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেও ছাদ থেকে নেমে আসলো। সেদিনের মতো আড্ডার সমাপ্তি হলো। ডালিয়া হক নানা রকম রান্নার আয়োজনে ব্যস্ত। সকাল থেকে কাজের মেয়েদের সঙ্গে উনি নানা রকম আইটেমের খাবার তৈরি করছেন। বোনের ছেলে আসছে অধরাকে দেখতে। বিয়ের কথাবার্তা পাকাপাকি করে বিয়ে পড়িয়ে দেবেন ভেবে রেখেছেন। তারপর আবার বিখ্যাত কেউ একজন আসছে। ছেলের বিজনেসের সঙ্গে জড়িত সে। ছেলের উদ্দামতা দেখে উনি বুঝেছেন লোকটা কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাড়ির মেহমান সঙ্গে বাইরের মেহমান দিয়ে মোটামুটি খাবারের জন্য বেশ আয়োজন করতে হচ্ছে। অধরাও সুস্থ হয়ে উঠেছে, কপালের দাগটা কেবল রয়ে গেছে। ডালিয়া হক কাজের মেয়েকে পাঠিয়েছেন অধরাকে তৈরি করতে।
মেয়েটা রাজি হবে কিনা বুঝতে পারছেন না। ওনার ধ্যান ভাঙল ফিসফিস আওয়াজ শুনে। অধরা ওনার পেছনে দাঁড়িয়ে আছে, কালো রঙের একটা শাড়ি হাতে করে, মুখে বিরক্তির চিহ্ন। ফিসফিস করে বলল, আন্টি আমি শাড়ি পরি না, তুমি সেটা জানো। তারপর আবার কালো রং, কখনোই না। এসব কেন করেছো? এই বয়সে আমার এসব মানায় না, ভালো লাগছে না আমার। ডালিয়া হক মাছের পিস কড়াইতে ভাজতে দিতে দিতে বলল, তোর ভালোর জন্য আমি সব পারি, কথা না বলে এক্ষুনি রেডি হতে যা, ওরা চলে আসবে। আমি কিছুই শুনবো না, তোর যা পছন্দ তাই পর, তবুও জামা। অধরা নিরাশ হয়ে ফিরে গেল। জুবায়ের জানলে ওকে পেটাবে। সঙ্গে যে লোক ওকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তার জান নিয়ে টানাটানি বাঁধিয়ে দেবে এটা নিশ্চিত। অধরা এটা ভেবেই ভয় পাচ্ছে। কেউ তো জানে না সুলতান জুবায়ের ফারুকী কেমন রকচটা। বেইমানি করা মৃত গার্লফ্রেন্ডের কবরে বোমা মারার পরিকল্পনা করতে পারে। তার দ্বারা অনেক কিছুই সম্ভব। অধরা হাতের শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বসে পড়ল। বাইরের শোরগোল শোনা যাচ্ছে, আত্মীয়রা চলে এসেছে। অন্যদিকে মেয়েকে সঙ্গে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় পা রাখল জুবায়ের। আজ এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, তবুও মেয়ের জন্যই আসতে হলো। এই বাড়ির কোনো এক ছেলের সঙ্গে মেয়ের প্রণয় ঘটিত ব্যাপারটা শুনে ও স্থির থাকতে পারেনি। ছেলে পছন্দ হলে সমস্যা নেই। তাছাড়া চৌধুরীর ছোট ছেলের সঙ্গে ওর পরিচয় আছে। গতকাল রাতে নিজে যেচে নিমন্ত্রণ নিয়েছে। আজ এই বাড়ির মেয়েকে দেখতে আসবে সেটাও ভদ্রলোককে জানিয়ে দিয়েছে। কেমন উৎসব উৎসব পরিবেশ। জুবায়ের এক পা এক পা করে ভেতরে প্রবেশ করছে আর বুকের মধ্যে কেমন ডিপ ডিপ আওয়াজ হচ্ছে। এটা ভয় নাকি উত্তেজনা বুঝতে পারল না। সামনে কি হতে চলেছে ওর জানা নেই। চৌধুরী বাড়িতে অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হয় না। তাছাড়া বাংলার মানুষ জানে কিভাবে অতিথিদের আপ্যায়ন করতে হয়। জুবায়ের মুগ্ধ হয়ে গেল চৌধুরী বাড়ির মানুষদের ব্যবহার দেখে। ওদেরকে ডাইনিং রুমে বসতে দেওয়া হয়েছে। ঐশ্বর্য আশপাশটা চোখ ঘুরিয়ে দেখছে। আদি ভাই বোনদের নিয়ে বসে আছে সেখানে। ঐশ্বর্যে যে এখানে আসবে সে সেটা ভাবতেও পারেনি। মিষ্টি ক্রমাগত আদিকে খোঁচা দিচ্ছে এটা ওটা বলে। ডালিয়া হক শরবতের গ্লাস পাঠিয়েছেন। ইতিমধ্যে ওনার বোনের ছেলেও চলে এসেছে, পুরো পরিবারের লোকজন নিয়ে। চৌধুরী সাহেব অতিথি আসার আগে ছেলেদের কাছে অধরার কথা বলেছেন, তবে কেউ ওকে এখনো অবধি চোখে দেখেনি। অধরা কক্ষের দরজায় এঁটে বসে আছে কোহিনূরকে নিয়ে, সঙ্গে মিষ্টি আছে। বাইরের পরিবেশ ওর জানা নেই। ডালিয়া হক দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানাভাবে অধরাকে বোঝানোর চেষ্টা করছেন। শেষমেশ বললেন, আধু শোন, তোকে বিয়ে করা লাগবে না, আপাতত আমার সম্মান বাঁচা মা। ওদের সামনে গিয়ে বসবি আর চলে আসবি, বাকিটা আমি দেখে নেব। প্লিজ মা, এবারের মতো রক্ষা কর আমাকে। সকলে বসে আছে। অধরা ভেতর থেকে চিৎকার করে উত্তর দিল, আগে নিষেধ করেছিলাম তবুও শুনলে না। ওখানে গিয়ে বসলে যে আমার অপমান হবে এটা ভাবছো না কেন মণিমা? বিয়ে ছাড়া কি মেয়েদের জীবনে আর কোনো কাজ নেই? একবার করেছি, ফরজ আদায় হয়েছে, আবার কেন? আমার চালচলনে কি তোমার কখনো মনে হয়েছে স্বামীবিহীন মেয়েটাকে বিয়ে না দিলে পাপ হচ্ছে? ডালিয়া হক কপাল চাপড়ে বললেন, মারে, আমি তোদের মতো এত বুঝি না। ছোট থেকে শুনে এসেছি বিবাহ উপযুক্ত মেয়েকে বিয়ে দেওয়া ফরজ। তাছাড়া স্বামী যে কোনো বিপদে স্ত্রীকে রক্ষা করে। মেয়েদের নিরাপত্তার জন্য হলেও বিয়ে দেওয়া জরুরি। যাই হোক, তুই এবারের মতো রক্ষা কর, এরপর আর কখনো তোকে বিরক্ত করব না। অধরা ধপাস করে দরজা খুলে বেরিয়ে এলো। মণিমা, তুমি একটু বেশিই বোঝো। নিচে যাও, আমি আসছি। এবারেই কিন্তু শেষবার। তোমার জন্য এখন এতগুলো লোকের সামনে আমাকে যেতে হচ্ছে। ডালিয়া হক অধরাকে দুই হাতে জড়িয়ে ধরে আদর করলেন। তারপর খুশি হয়ে নিচে চলে গেলেন। অধরার পরনে সাদা রঙের শাড়ি। যদিও আজও শাড়ি পরতেই চাইছিল না, তবুও পরতে হলো। এই বাড়ির লোকগুলো না থাকলে মেয়েকে নিয়ে কোথায় যেত তার ঠিক ছিল না। পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই,
অধরা কথাগুলো ভেবে কোহিনূরের কপালে চুমু দিয়ে বেরিয়ে আসলো। মেয়েটা কিছু বুঝতে পারছে কিনা বোঝা যাচ্ছে না। অধরা সিঁড়িতে পা রাখতেই কেমন গা ছমছম করে উঠল। ভ্রু কুঁচকে ফেলল। কপালে বিরক্তির রেখা ফুটে উঠেছে, তবুও কারো দিকেই তাকালো না। সাবধানে পা ফেলে এগিয়ে আসলো। সাদা শাড়িতে ওকে নেমে আসতে দেখে ডালিয়া হক বিস্মিত হয়ে আছেন। জুবায়ের শরবত মুখে নিয়েছিল, হঠাৎ উপরের দিকে তাকিয়ে গ্লাস মুখেই আটকে গেল। শরীর মৃদু মৃদু কাঁপছে। অধরা ধীরগতিতে নেমে এসে সবাইকে সালাম দিয়ে সামনে তাকিয়ে চমকে উঠল। ওর সামনে জুবায়ের বসে আছে। ডালিয়া হক অধরাকে বসিয়ে দিল জোর করে। অধরার পা টলছে, ভয়ে বুক কাঁপছে। কি করা উচিত বুঝতে পারছে না। জুবায়ের চোখ মুখ দেখে বুঝল লোকটা ওর মতো করেই চমকে গেছে। ডালিয়া হক বলে উঠলেন, এই হচ্ছে অধরা, আমাদের আরেকটা মেয়েই বলতে পারো। মেয়েটা কিন্তু খুব সুশীল আর ভদ্র। এতকাল একাই স্বামী ছাড়া মেয়েকে মানুষ করেছে। স্বামী ছিল আস্ত একটা খাটাস লোক, নয়তো কি আর এমন মেয়েকে ত্যাগ করে বসে থাকে। ডালিয়া হকের কথা শুনে অধরা চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, মণিমা নিজেও মরবে আর আমাকেও মারবে, চুপ করো প্লিজ। পাশ থেকে ডালিয়া হকের বোনের ছেলে নায়েব বলল, খালামণি, ওকে আমার এমনিতেও পছন্দ হয়েছে, তোমাকে এত কিছু বলতে হবে না, আমি ওকে খুব ভালো রাখবো। লোকটার কথা শুনে জুবায়ের ঠক করে গ্লাসটা টেবিলের উপরে রেখে উঠে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে অধরাও দাঁড়িয়ে গেল। উপস্থিত সকলে কিছু না বুঝলেও চৌধুরী সাহেবের বড় ছেলে বাইরে ছিল। ভেতরে প্রবেশ করতে করতে ভ্রু কুঁচকে বলল, মিসেস ফারুকি, আপনারা আমাদের বাড়িতে? কি সৌভাগ্য আমার, চিনতে পারছেন? জুবায়ের স্যারের উপর একবার অ্যাটাক হয়েছিল, আমি চিকিৎসা করেছিলাম। তাছাড়া স্যারের বোনও আমার আন্ডারেই ছিল। অধরা ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভাবল, এবার 16 কলা পূর্ণ হলো। জুবায়ের কারো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা অধরার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। অধরা হোঁচট খেয়েও নিজেকে সামলে নিল। মুখ থেকে কোনো আওয়াজ আসছে না। জুবায়ের ওকে রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজা ধপাস করে বন্ধ করল। ডাইনিং রুমের সকলের চোখে মুখে বিস্ময়, মনে হাজারো প্রশ্ন নিয়ে সবাই বসে আছে। ঐশ্বর্য কিছুই বুঝতে পারছে না। আদি ওর দিকে ইশারা করল। ঐশ্বর্য ঠোঁট উল্টে মাথা নাড়ল আর বোঝালো সে কিছুই জানে না। নিস্তব্ধ কক্ষে জুবায়ের অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে অধরার দিকে। অধরা ভয়ে অনবরত ঢোক গিলছে। কখনোই যে ভুলটাও করেনি, আজ জুবায়েরের সামনেই সেটা করতে হলো। নিয়তি ওর সঙ্গে কি খেলা খেলছে কে জানে। নীরবতা ভেঙে জুবায়ের চাপা কণ্ঠে বলল, মিসেস জুবায়ের ফারুকি, আপনার সাহসের প্রশংসা না করে পারছি না। এতগুলো বছর হৃদয়ে জমে থাকা কথামালার প্রকাশ করার আগেই আপনি যে সিনটা দেখালেন আমি জাস্ট ভুলতে পারবো না। ভেরি নাইস। আমার নামে এখানে বদনাম করা হয়েছে, আমি খাটাস, তাই না? বর জীবিত থাকতে আরেকজনের জন্য সেজে গুজে মানুষের সামনে বসতে বুক কাঁপেনি? এক্ষুনি শাড়ি খোলো, নয়তো পিটিয়ে তক্তা বানাবো আমি। কে বিয়ে করবে কার এত সাহস দেখি আগে। জুবায়ের একদমই কথাগুলো বলে থামল। ইতিমধ্যে অধরা নিজেকে প্রস্তুত করে নিয়েছে। জুবায়ের অ্যাটম বোম হলে অধরা কম কিসে। নিজে বিয়ে করে মেয়ে নিয়ে আদিক্ষেতা করে বেড়াচ্ছে, আর তার বেলায় কিছুই না। অধরা শাড়ির আঁচল খামচে ধরে মুখ কঠিন করে বলল, একদম চিৎকার চেঁচামেচি করবেন না, আপনাকে আমি ভয় পাচ্ছি না। নিজে দোষ করলে কিছুই না, আর আমি করলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আমাকে পাঠিয়ে দিয়ে বিয়ে করে বউ মেয়ে নিয়ে দিব্যি আছেন। আমি আজ নিহায়েত বাধ্য হয়ে ওখানে গিয়েছিলাম। আপনার মতো ভাববেন না আমাকে। জুবায়ের অধরার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল। আশেপাশে তাকিয়ে একটা ওড়না নিয়ে অধরার গায়ে জড়িয়ে দিয়ে শাড়ি টেনে খুলে দিয়ে ওর চুলগুলো এলোমেলো করে দিল। অধরা বাধা দিতে চাইল, কিন্তু পারল না, জানে পারবে না সে। তাই পরে হাল ছেড়ে দাঁড়িয়ে থাকল। অধরার সাজ নষ্ট করে জুবায়ের গম্ভীর কণ্ঠে বলল,
শুধুমাত্র নিজের স্বামীর জন্যই সাজবে। আমার বউ আমার চোখের সামনে অন্য মানুষের জন্য সেজেগুজে পরিপাটি হবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। আর তোমার প্রশ্নের উত্তর হচ্ছে, সুলতান জুবায়ের ফারুকীর চরিত্র এতটা খারাপ না যে স্ত্রীর সাময়িক দূরত্ব মানতে না পেরে আবারও অন্য নারীতে আসক্ত হবে। ঐশ্বর্যের পরিচয় পরে বলবো, কিন্তু আগে আমার প্রশ্নের উত্তর দাও। ওই ছেলের সাহস কিভাবে হলো সুলতান জুবায়ের ফারুকীর বউয়ের উপরে নজর দেওয়ার? সবগুলোকে আমি আজ গুলি করব, অপেক্ষা করো শুধু। জুবায়ের দ্রুত বেরিয়ে আসতে গেল, কিন্তু পারল না। অধরার হাত ধরে থামিয়ে দিয়ে দুই হাতে ওকে আগলে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কতকাল পরে দেখা হলো, এত বছরে কত কথা মনের মধ্যে জমে আছে। জুবায়ের কিছুটা নরম হলো, নিজেও অধরাকে জড়িয়ে নিল। ওর মাথায় ওষ্ঠদয় রেখে বলল, কোহিনূর কোথায়? দেখাবে না আমার মেয়েকে? অধরা কোনো উত্তর দিল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। জুবায়েরের রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না, অধরা সেটা জানা আছে। সব হম্বিতম্বি শেষ, এখন মেয়ের খবর নিতে এসেছে। অধরা অভিমান করে বলল, কেন একা একাই বিদেশ বিভুঁই আমাকে পাঠিয়ে দিয়েছিলেন? আপনি সঙ্গে আসলে কি হতো? কেন আসলেন না আপনি? যদি মরে যেতাম কি হতো তখন? জুবায়েরের মুখটা মলিন হয়ে উঠল অধরার কথা শুনে। সেরা তো ওকে না পাঠালে আজকের এই মিলন পর্বটা কখনোই ঘটত না। কিভাবে বেঁচে আছে শুধুমাত্র ওই জানে। বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজে দুজনের ধ্যান ভাঙল। জুবায়ের অধরার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, চেঞ্জ করে আসো, আমি বাইরে অপেক্ষা করছি। অধরা নাক টেনে মাথা নাড়ল। জুবায়ের বাইরে এসে দেখল ডালিয়া হক মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। জুবায়ের বেরিয়ে আসতেই উনি বলে উঠলেন, কি ধরনের আচরণ এটা? মেয়েটার সঙ্গে কি করছো তুমি? এটা ভদ্রলোকের বাড়ি। জুবায়েরের চাপা রাগটা এবার দ্বিগুণ গতিতে বেড়ে গেল। এই মহিলাওকে খাটাস বলেছিল। এরা ওর স্ত্রীকন্যার দেখাশোনা করেছে এই হিসেবেও কৃতজ্ঞ, কিন্তু তাই বলে ওর বউকে বিয়ে দিয়ে দেবে এটাও মানতে পারছে না। তাই চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমার স্ত্রীর সঙ্গে আমি কী ধরনের আচরণ করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন সাহসে আমার বউকে বিয়ে দেওয়ার পায়তারা করছিলেন সেটা বলুন আগে। খুব সমস্যা না হলে আমি কখনো ওদেরকে আমার থেকে আলাদা করতাম না। আমি আর ওদেরকে এখানে রাখবো না, দূরে থাকবেন ওদের থেকে। জুবায়ের কথাটা বলে গটগট করে নিচে নেমে আসলো। ও আসতে ঐশ্বর্য দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, ড্যাড তুমি এটা কি করলে? আদির বাবা ওই মহিলাকে তোমার স্ত্রী কেন বলছে? তুমি না বলেছিলে আমার মম মারা গেছে? জুবায়ের ঐশ্বর্যের মাথায় হাত রেখে বলল, সব পরে বলবো, তুমি শান্ত হয়ে বসো। জুবায়ের ওকে সোফায় বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। একদিকে খুশি, অন্যদিকে ভয়কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বহুকাল আগের রহস্য ক্রমাগত সামনে আসতে চলেছে। জুবায়ের আপাতত সেসব ভাবছে না। মেয়েটা কেমন হয়েছে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে সে। তার মধ্যে অধরা কোহিনূরকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসলো। জুবায়ের আর বসে থাকতে পারল না, উঠে গিয়ে কোহিনূরের সামনে গিয়ে দাঁড়ালো। অধরা হাসি মুখে ইশারা করল। জুবায়ের জানত সুলতান বংশের মেয়েরা অত্যাধিক সুন্দরী হয়ে জন্ম নেয়, কিন্তু কোহিনূর সবাইকে ছাড়িয়ে গেছে। যাবেই তো, ও যে সুলতান বংশের সর্বশেষ অভিশপ্ত উত্তরাধিকারী। ওর পরে আর কখনো সুলতান বংশে কোনো অভিশপ্ত কন্যার জন্ম হবে না। জুবায়ের দ্রুত কোহিনূরকে বুকে টেনে নিয়ে বলল, আমার মেয়ে, আমার অস্তিত্ব। বাবাকে ক্ষমা করে দিও। বাবা তোমাদেরকে কাছে রাখতে পারিনি। কথাটা জুবায়ের ধরা গলায় বলল। কি যে শান্তি অনুভব হচ্ছে বলে বোঝাতে পারবে না। অধরা জুবায়েরের পিঠে হাত রেখে বলল, সুলতান বংশের অভিশাপ কাটেনি, আমাদের মেয়ে বোবা বধির। কেন এমন হলো বলতে পারেন? জুবায়ের অবাক হলো না, এমনটা হবে ওর জানা ছিল। কিছুটা সময় নিয়ে বলল, আমরা ওকে ঠিক করে ফেলব।
আমাদের মেয়ে স্বাভাবিক হয়ে উঠবে, তুমি চিন্তা করো না। আমি জানি কিভাবে অভিশাপ কাটবে। অধরার চোখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়ের জন্য সবটা পারবে, কাজটা যতই কঠিন হোক না কেন অধরা সেটাই করবে। থমথমে মুখ নিয়ে বসে আছে অধরা। বাড়ির পরিস্থিতি স্বাভাবিক। কেউ কেউ ঘোরের মধ্যে আছে। অধরা যে বড় বাড়ির বউ এটা সকলেই বুঝত, কিন্তু এতটা হবে সেটা ভাবেনি। ডালিয়া হক লজ্জিত, কিন্তু ওনার বোনের ছেলে অবাধ্য। ওর ধারণা যেই স্বামী সামান্য ভয় পেয়ে স্ত্রীকে অজানা দেশে একা ছেড়ে দিতে পারে, তেমন স্বামীর কাছে থাকার চাইতে না থাকাই উচিত। অধরা বিরক্ত হয়েছে ওর মন্তব্য শুনে। জুবায়ের তো সোজা গিয়ে ওর কলার ধরে হুমকি দিয়েছে আজে বাজে কথাবার্তা না বলার জন্য। চৌধুরী বাড়িতে থাকার বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও জুবায়ের এখনো পর্যন্ত এই বাড়িতেই অবস্থান করছে। হঠাৎ কোহিনূর আর অধরাকে নিয়ে বাড়িতে গেলে জামশেদ বা ওর ড্যাড কিছু করতে পারে বলে ভয় হচ্ছে। ঐশ্বর্য মিঠির সঙ্গে ওর কক্ষে থমথমে মুখ নিয়ে বসে আছে। ঘটনা দেখেও এইটুকু বুঝেছে সুলতান জুবায়ের ফারুকী ওর নিজের বাবা না। এক মুহূর্তের জন্য পৃথিবী বদলে গেছে। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। জুবায়েরের উপরে ওর সব রাগ ক্ষোভ গিয়ে জমা হয়েছে। লোকটা যদি ওকে ছোট থেকেই বলে দিত তবে আজ আর এই দিন ওকে দেখতে হতো না। সবসময় জেনে এসেছে ঐশ্বর্য হচ্ছে সুলতান জুবায়ের ফারুকীর মেয়ে, কিন্তু কখনো সুলতান বংশের ট্যাগর নামের সঙ্গে জড়াতে দেখেনি। প্রথমে বিষয়টা ভাবলেও পরে আর মাথা ঘামানো হয়নি। এতকাল বন্ধুদের মধ্যে ওকে সবাই তোয়াজ করে চলেছে, কিন্তু এখন আর চলবে না। ভাবলেই ওর কান্না পাচ্ছে। তাছাড়া জুবায়ের ফারুকী নিশ্চয়ই নিজের মেয়েকে ফেলে পরের মেয়েকে বেশি আদর যত্ন করবে না। ঐশ্বর্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদি ওকে তীক্ষ্ণ চোখে অনুধাবন করছে। মেয়েটার ভাবভঙ্গি, কথাবার্তা এবং আচরণ সবটাই ওর আয়ত্তে। ওর কেন জানি গার্লফ্রেন্ডের এই খারাপ সময়ে হাসি পাচ্ছে। দুঃখ কেন অনুভূত হচ্ছে না বুঝতে পারল না। তবুও বলল, ঐশ্বর্য, এভাবে কাঁদছ কেন? তোমার বাবা এতদিন আন্টিকে ছেড়ে একা কষ্টে ছিলেন। এখন যদি ওদেরকে পেয়ে সুখে থাকে তাহলে তোমার দুঃখ পাওয়ার কি আছে? তুমি একটা বোন পেলে। চারিদিকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। ঐশ্বর্য ফোঁস করে জ্বলে উঠে বলল, দরকার নেই এমন ভালোবাসার। এই মহিলাকে আমি কিছুতেই নিজের মম ভাবতে পারবো না। ড্যাডের পাশে ওনাকে দেখলেই আমার শরীর জ্বলে যাচ্ছে। আমি মানতে পারছি না। ড্যাডকে আমি ক্ষমা করব না, কখনো না। আদি ভ্রুকুচকে বলল, তোমার ওনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সেখানে ক্ষমা আসছে কোথা থেকে? উনি না থাকতে ঐশ্বর্য নামটা এতদিন হয়তো বিলীন হয়ে যেত। যাই হোক, মাথা ঠান্ডা করে পরে কথা হবে। আদি কথা বলে বেরিয়ে আসলো। ঐশ্বর্য হাতের মুঠো শক্ত করে বসে থাকলো। চিৎকার করতে পারলে ভালো লাগতো, কিন্তু আপাতত চাইছে না। যেটা কখনো কল্পনাতীত ছিল আজ সেটাই বাস্তব হয়ে গেছে। এক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে জুবায়ের। পৃথিবী ওর থমকে গেছে। অধরা মাথা নিচু করে ফোন ঘাটাঘাটি করছে। আশেপাশের কিছু ওর খেয়াল নেই। জুবায়ের ঢোক গিলে অধরার চোখের সামনে আসা চুলগুলো কানে গুজে দিয়ে বলল, ডায়েট করো কতদিন ধরে? একদম স্লিম। এই, তোমার বয়স কত? দিন দিন সুন্দরী হচ্ছ, ব্যাপারটা কি? অধরা দুদিন আগে খুন হওয়া ছেলেটার পোস্টমর্টেম রিপোর্টটা দেখছিল। হঠাৎ জুবায়েরের কথা শুনে ওর ভ্রু কুঁচকে গেল। বিরক্তি নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, ডায়েট করা লাগে না, টেনশনে এমনিতেই খাওয়া বন্ধ। আর সুন্দরী মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, লোকে অভদ্র বলে, জানেন না আপনি? জুবায়ের অধরার ফোনটা কেড়ে নিয়ে পাশে রেখে ওকে নিজের দিকে টেনে নিয়ে বলল, যেভাবে ফোন দেখছো সেভাবে নিজের বরকে দেখতে পারো না? কত বছর পরে দেখা হলো। কোথায় জড়িয়ে ধরে প্রেমালাপ করবে, কপালে চুমুটুমু দিয়ে আদর যত্ন করবে, অস্থির করে ফেলবে। তা না, ফোন নিয়ে বসে আছো। রোবট নাকি অনুভূতি শূন্য? জুবায়েরের কটাক্ষ শুনে অধরা ভ্রু নাচিয়ে ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, শুনুন, এটা সিনেমা না, বুঝলেন? যবে থেকে আমার জীবনে এন্ট্রি নিয়েছেন তবে থেকে রহস্যের বেড়াজাল আমাকে বন্দি করে দিয়েছে।
এত বছর পরে আলাপচারিতার আগেই আপনি আমার কপাল ফাটিয়ে দিয়েছেন। ঘূর্ণিঝড়ের মতো আপনি। অধরা একদমে কথাগুলো বলে থামল। জুবায়ের অধরার কপালে অধৈর্যরা রেখে বলল, সরি, সেদিন চিনতে পারিনি। লেগেছে খুব, তাই না? অধরা নড়ে চড়ে বসে বলল, সে তো একটু লেগেছেই। যাই হোক, আপনার ভাইয়ের কি খবর? বিয়ে টিয়ে করেছে নাকি এখনো তেমনই আছে? আচ্ছা, উনি কিভাবে বাইরে ঘুরতে পারছে? সূর্যের আলোতে তো কিছুই হয় না। জুবায়ের থমথমে মুখ নিয়ে বলল, 25 পেরিয়ে গেছে, তাই আপাতত অভিশাপ মুক্ত। বিয়ে করেনি, তবে অসংখ্য মেয়েঘটিত ব্যাপারে প্রায় ঝামেলা করে। সম্পত্তির জন্য আমাকে তোয়াজ করে চলে। পারলে খুন করতেন, কিন্তু সেটা মমার ঐশ্বর্যের মায়ের জন্যই পারিনি। অবাক হলো জুবায়েরের কথা শুনে। সবটা জানার জন্য প্রশ্ন করতে জুবায়ের খাপছাড়াভাবে বলল, বলবো না, তুমি নিজে থেকে খুঁজে নাও। দেখি মিসেস জুবায়ের ফারুকীর কেমন বুদ্ধি। অধরা ভাব নিয়ে বলল, বলতে হবে না, আমি নিজেই জেনে নেব। মাথামোটা টাইপ আপনি, আমাকে খাটাবেন বুঝে গেছি। আচ্ছা, কোহিনূরকে নিয়ে কিছু ভেবেছেন? জানেন, ওর বিয়ের প্রস্তাব এসেছিল। আপাতত ঝুলছে। কি করা যায় বলুন তো? জুবায়ের অধরাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল, অবশ্যই নিষেধ করে দেবে। কোহিনূর ফারুকী নিজের পছন্দে নিজের পাত্র যতদিন না পছন্দ করছে, ওর বিয়ে হবে না। অধরা কিছু বলতে গেল, কিন্তু পারল না। এতক্ষণ ওরা বেলকনিতে বসেছিল। জুবায়ের ওকে বিছানায় নামিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বালিশে মাথা রাখল। আপাতত ঘুমের বড্ড দরকার। সুলতান ভিলাতে তাণ্ডব চলছে। জামশেদ ফারুকী আজ বড্ড ক্ষেপে আছে। বহুকাল আগে যত্নে রাখা মহামূল্যবান কোহিনূর পাথরটা খোয়া গেছে লকার থেকে, যেটার সন্ধান একমাত্র ও ছাড়া কেউ জানত না। লকারের চাবি ওর কাছে গচ্ছিত আছে, কিন্তু ভেতরে কোহিনূর নেই। কোথায় যেতে পারে ভেবে মাথা কাজ করছে না। বাড়িতে যারা আছে তাদের মধ্যে কেউ নিতে পারে, কিন্তু কিভাবে নেবে? এত এত সিকিউরিটি, সবটা ব্যর্থ। সিসি ক্যামেরা বন্ধ হয়নি, অথচ সেখানে কাউকেই দেখা পর্যন্ত যাচ্ছে না। নিশ্চয় চোর জিন বা ভূত না। সকলেই জামশেদ ফারুকীর ভয়ে কুঁকড়ে থাকলেও ওর দাদু চুপচাপ। এমন হতে পারে উনি নিজে হয়তো জানেন। জামশেদ দাদুর কক্ষে এসে হুঙ্কার দিয়ে বলল, পাথর গায়েব। কিভাবে সম্ভব দাদু? কে নিতে পারে? জামশেদের কথা শুনে দাদু চোখ বন্ধ করলেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, পাথরের মালিক কি তুমি? ওটা তোমার কাছে আমানত হিসেবে গচ্ছিত ছিল। পাথর যার, সে পাথরকে স্মরণ করছে। বুঝতে পারছো আমি কি বলছি? জামশেদ ফারুকী সামান্য কেঁপে উঠল। দাদুর কথা সত্যি হলে পাথর কোহিনূরের কাছে, কিন্তু কোহিনূর কোথায় আছে? পাথর যদি সেই মেয়েটার কাছে চলে যায়, তবে বিপদ আছে। মেয়েটা হিংস্র হয়ে উঠবে, কাউকেই পরোয়া করবে না। ভেবেছিল ওকে খুন করেও রক্ত দিয়ে পাথরের শক্তি ফিরিয়ে ওরা ব্যবহার করবে, কিন্তু এটা কি হলো? না না, এমনটা হয়তো চলবে না। জামশেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দাদু আবারও বলে উঠলেন, এমনটা নাও হতে পারে। আপাতত ভালো করে খোঁজ নিয়ে দেখো ওটা কোথায় আছে। আমি অনুমান থেকে বলেছি, সত্যি হবে এমনটা না। সময় নষ্ট করো না। এই পাথরটা আমাদের কতটা জরুরি তুমি এটা জানো। আমার বয়স হয়েছে, আর কতকাল বেঁচে থাকবো। মেয়েটার সঙ্গে পাথরটা যে কোনো মূল্যে নিয়ে এসো। দাদু, ওটা কে নিতে পারে বুঝতে পারছি না। আমি দেখছি, চিন্তা করো না। ড্যাড আমার উপর ক্ষেপে আছে। তুমি ওনাকে শান্ত করো, আমি যাচ্ছি। জামশেদ বেরিয়ে আসলো কক্ষ থেকে। দক্ষিণ দিকের চিলেকোঠার ছোট্ট কক্ষ থেকে মেয়েলি কণ্ঠে ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে আসছে। মেয়েটার হাসির মধ্যে মিশে আছে শত শত দুঃখ কষ্টের আহাজারি। হঠাৎ কিছুদিন এমন শব্দের উৎপত্তির অর্থ কেউ জানে না। সুলতান পরিবারের মেয়েরা যে জন্ম থেকে বোবা, সেখানে মেয়েটা হঠাৎ করে কিভাবে শব্দ করে হাসছে, এটা একটা জটিল রহস্য। জামশেদ সেদিন তাকিয়ে কাজের মেয়ের দিকে চোখ রাঙিয়ে ওষুধের প্যাকেট ধরিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো।
আপাতত রাতটুকুর জন্য একটু শান্তি চাই। শান্তির খোঁজে নাইট ক্লাব বা হোটেল ওর ভরসা। চৌধুরী বাড়ির ডাইনিং রুমের সোফায় চুপচাপ বসে আছে আহির, কপালে চিন্তার রেখা। দুদিন ব্যবসার কাজে ঢাকায় ছিল, তাই এই বাড়ির খবরাখবর কিছুই জানা হয়নি। গতকাল রাতে চৌধুরী সাহেবের ছোট ছেলে ওর বাবাকে সবটা বলেছে। সেসব শুনে কিছুটা শঙ্কা নিয়ে সকাল সকাল এই বাড়িতে আসা। সুলতান পরিবারের একমাত্র মেয়েকে ওর সঙ্গে বিয়ে দেবে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবুও ভরসা হচ্ছে মেয়ে বোবা বধির। সেই তুলনায় ও একজন শিক্ষিত সুদর্শন যুবক। অর্থনৈতিক অবস্থা মোটামুটি খারাপ না, বেশ ভালো। চৌধুরীদের থেকেও ভালো বলা যায়। এটাই একমাত্র ভরসা। যেভাবেই হোক কোহিনূরকে ওর চাই। মেয়েটাকে পেলে রাজ্যসহ রাজকন্যা হাসিল করা হবে। আহিরের ধ্যান ভাঙল ডালিয়া হকের কথা শুনে। এত সকাল সকাল? আহির নিজেকে প্রস্তুত করে মৃদু হেসে বলল, এমনিতেই বাবা পাঠালেন আপনাদের খোঁজ নিতে। তাছাড়া আন্টির রিসোর্টের কর্মী খুন হয়েছে, ওটার বিষয়ে কথা বলতাম। ডালিয়া হক কিছুই বললেন না। চায়ের কাপ সামনে দিয়ে বললেন, তোমার আন্টি কক্ষে আছে, লেট হবে আসতে। সময় থাকলে অপেক্ষা করো। আদি সকাল সকাল বাইরে গিয়েছিল। বাড়িতে প্রবেশ করতে আহিরকে দেখতে পেল। দৌড়ঝাঁপ করে ক্লান্ত ছিল, তাই আহিরের পাশে হেলান দিয়ে বসে পড়ল। চিৎকার করে কফির অর্ডার দিয়ে অনাকাঙ্ক্ষিত অতিথির দিকে চেয়ে বলল, আপনার পরিচয়? আহির চায়ের কাপে মুখ ডুবিয়ে অমৃতসুধা পান করার মতো সুরুক দিয়ে বলল, আমি সুলতান পরিবারের একমাত্র হবু জামাই। আহিরের উত্তর শুনে আদি ভ্রু কুঁচকে ফেলল। রিয়েলি? কোহিনূর আপনার বাগদত্তা? আহির ওষ্ঠে হাসি এনে বলল, কথাবার্তা চলছে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওর কথা শুনে আদি এবার শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, জুবায়ের ফারুকীকে চেনেন? সাবধানে কথাবার্তা বলুন, নয়তো কাঁচা চিবিয়ে খাবে। এসব আজগুবি কথাবার্তা বাদ দিন। কোহিনূর বাচ্চা মেয়ে, ওকে বিয়ের আশা ছেড়ে দিন। আদি কথাগুলো বলে আর অপেক্ষা করল না। কফির কাপ নিয়ে উপরে উঠে গেল। ফোনের শব্দ শুনে ঘুম ভাঙল ঐশ্বর্যের। সাত সকালে কে ফোন দিতে পারে বুঝতে পারছে না। বিরক্ত হয়ে ফোন কানে ধরতেই ওপাশ থেকে প্রশ্ন আসলো, জামশেদ ফারুকী বলছি। জুবায়ের আর তুমি কোথায় আছো? আমি তোমাদের অপেক্ষা করছি। ঐশ্বর্য মুখ ভার করে উত্তর দিল, ড্যাড কোহিনূর আর ওর মাকে না নিয়ে চৌধুরী বাড়ি থেকে যাবে না। আমার কথা শুনছেই না। ঐশ্বর্যের বলতে দেরি হলো, কিন্তু ওপাশ থেকে আসছি বলতে দেরি হলো না। ফোন কেটে দিয়ে ঐশ্বর্য চোখ বন্ধ করল। রাগ হচ্ছে প্রচণ্ড। ওদিকে জামশেদ হন্তদন্ত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে আসলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। কুয়াশাচ্ছন্ন এক শীতের সকালে জড়সড় হয়ে মাঝারি ধরনের একটা ব্যাগ বুকের সঙ্গে জড়িয়ে যখন জার্মানির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছিলাম, তখন জানতাম না বাংলাদেশের কোথায় গিয়ে আমার ঠাঁই হবে। শুধুমাত্র ভিডিও আর বাবা মায়ের থেকে বাংলাদেশ সম্পর্কে কিছু ধারণা পাই আমি। একদিকে পেটের চিনচিন করা যন্ত্রণা, অন্যদিকে স্বামীর জীবনের ঝুঁকি। কি করব, কোথায় যাব, মাথায় কাজ করছিল না। একটুর জন্য ভেবেছিলাম এক্ষুনি বুঝি দম বন্ধ হয়ে মারা যাব, কিন্তু চমৎকারভাবে আমার সমস্যার সমাধান পেয়ে গেলাম। আল্লাহর সহায় তাই একজন ভালো মানুষের দেখা পেয়েছিলাম সেদিন। আমার ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনে চৌধুরী সাহেব দেবদূত হয়ে এগিয়ে এসেছিলেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমার দিকে। আমি সেদিন ওনার সঙ্গে এসেছিলাম, আর সেই থেকে চৌধুরী বাড়িতেই আছি। সুখে দুঃখে এরা আমার পাশে দাঁড়িয়েছে। কখনো প্রিয়জনের অভাব বুঝতে দেয়নি। শাশুড়ি মার আপনার দেওয়া অর্থ দিয়ে এখানে রিসোর্ট খুলেছি। ওটা দিয়ে মামের খুব ভালো করেই চলে যায়। অধরা একদমে কথাগুলো বলে থামল। জুবায়ের এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল। সারা রাত আজ ঘুম হয়নি দুজনের, তাই গল্প করেই কাটিয়েছে। জুবায়ের অধরা ললাটে ওষ্ঠদয় রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, খুব সরি, আমি ওরকম না করলে তুমি আজ ভালো থাকতে না। ওখানে থাকলে সর্বদা আমার চিন্তা করে অসুস্থ হয়ে যেতে।
তাছাড়া রহস্যের সন্ধানে তুমি চুপচাপ থাকতেও পারতে না। এই যে এতদিন পরে দেখা হয়েছে, এটাই বা কম কিসের? খুব ভালোবাসি তোমাকে, নিজের থেকেও বেশি। অধরা জুবায়েরের কলার সোজা করতে করতে উত্তর দিল, আপনার গার্লফ্রেন্ডের চাইতেও বেশি ভালোবাসেন? আহারে, ওর জন্য আমাকে আপনি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। বেশ আবেগপূর্ণ মুহূর্তে অধরার বলা বাক্যটা রীতিমতো টর্নেডোর মতো কাজ করল। জুবায়ের ওর দুই বাহু শক্ত করে ধরে বুক থেকে সরিয়ে দিয়ে বলল, দিলে তো মুডটা খারাপ করে, খোঁচা দিয়ে কথা বলবে না। তুমি জানো তোমাকে ছাড়া এতদিন কিভাবে কেটেছে আমার? সুলতান জুবায়ের ফারুকীর মতো উড়নচণ্ডী ছেলে বাচ্চা মানুষ করেছে। নিজের সঙ্গে বাচ্চার দেখাশোনা, অফিস সব একা হাতেই সামলিয়েছি, শুধুমাত্র তোমাকে ভুলে থাকার জন্য। শোনো, তোমাকে দেখাশোনা করত সেই গৃহকর্মীর কথা তোমার মনে আছে? অধরা মুখে আঙুল লাগিয়ে ভেবে বলল, খুব মনে আছে। আমাকে টাইম টু টাইম খাবার সার্ভ করত। কেমন আছেন তিনি? মারা গেছেন। ঐশ্বর্য ওনার একমাত্র মেয়ে। তোমাকে বাঁচাতে সেরাতই পিশাচদের হাতেও খুন হয়েছিল। জানি ওর ঋণ শোধ করতে পারবো না, তবুও একটু চেষ্টা করছি। ঐশ্বর্যকে নিজের মেয়ের মতো লালন পালন করেছি, কখনো বুঝতে দেয়নি আমি ওর কেউ হই না। অধরা ভ্রুকুচকে বলল, আমাকে বাঁচাতে মানে কি? কি হয়েছিল সেদিন আমার অগোচরে? জুবায়ের উঠে বসল। অধরাও সামনে এলোমেলো চুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। জুবায়ের ওর চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর প্রশ্ন ইগনোর করে বলল, কপালে চুমু দেবে একটা? তাহলে বলবো। অধরার এবার মেজাজ খারাপ হলো। গুরুত্বপূর্ণ কথাটার মধ্যে লোকটা কী সব বলছে। অধরার কপালের বিরক্তির রেখা দেখে জুবায়ের হাসল। ওর কোলের উপর শুয়ে পড়ে বলল, এমন হাজারো রজনী আমি তোমার সঙ্গে কাটানোর প্রয়াস নিয়ে এসেছি, আর তুমি একদিনে সব জানতে চাইছো মেয়ে? ধৈর্য ধরো, অপেক্ষা করো। আপাতত বরের সেবা যত্ন করো। যাও, কফি আনো। মাথায় যন্ত্রণা করছে, ঘুম ঘুম পাচ্ছে। অধরা রাগ করে জুবায়েরের চুলে টান দিয়ে বলল, বয়স হয়েছে সেদিকে একটু খেয়াল করুন। দুইটা মেয়ে বিবাহ উপযুক্ত হতে চলেছে, আর আপনার কোনো চেঞ্জই নেই, সে আগের মতো। আমার রিসোর্টের ছেলেটার খুন নিয়ে একটু ভাবুন প্লিজ। ময়নাতদন্তের রিপোর্টে দুজন মানুষের মৃত্যুর কারণই এক। এটা কিভাবে এক হতে পারে বলুন? শরীরে আঘাতের চিহ্ন পর্যন্ত নেই, অথচ হৃৎপিণ্ড ছড়িয়ে ছিটিয়ে কয়লা টাইপ হয়ে আছে। ধাঁধাটা আপনাদের সুলতান পরিবারের সঙ্গেও মিলে যায়। জামশেদ ফারুকীকে আমার সন্দেহ হচ্ছে। জুবায়ের কিছু বলতে গেল, কিন্তু পারল না। বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসছে। অধরা জুবায়েরকে সরিয়ে দিয়ে দরজা খুলে দিল। ডালিয়া হক কিছু একটা নিয়ে চমকে আছেন দেখেই বোঝা যাচ্ছে। জুবায়েরের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, জামাইয়ের মতো দেখতে একজন এসেছে, তোদের সঙ্গে দেখা করতে চাইছে, ডাইনিং রুমে অপেক্ষা করছে। শোনা মাত্রই জুবায়ের দ্রুত গতিতে কক্ষ থেকে বেরিয়ে আসলো। অধরা ভয়ে ভয়ে ওর পিছু নিল। দুজনেই বুঝে গেছে কে এসেছে। লোকটার মাথা গরম, না জানি কি করে বসে। এই ভেবে অধরা জুবায়েরকে আটকানোর চেষ্টা করছে। ছোট বড় একটা জটলা বসেছে ডাইনিং রুমে। জামশেদ ফারুকী বারবার অধরার পা ধরে ক্ষমা চাইতে আসছে নিজের কৃতকর্মের জন্য। উনি অনুতপ্ত হচ্ছেন। জুবায়ের অধরার হাত শক্ত করে ধরে রেখেছে, কিছুতেই জামশেদের সামনে যেতে দিচ্ছে না। এমন সময় খটখট মৃদু আওয়াজ করে সিঁড়ি দিয়ে নেমেও আসলো কোহিনূর। মেয়েটার পরনে পিঙ্ক রঙের গাউন, চুলগুলোর হাঁটার গতির সঙ্গে ঢেউ খেলছে, ওষ্ঠে হাসির ঝিলিক। উপস্থিত সকলে যেন কিছু সময় থমকে গেল। আহির বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। ঐশ্বর্য হতবাক। এতদিন ভাবত সুলতান পরিবারে ওর চাইতে সুন্দরী কেউ নেই, অথচ সেটা সম্পূর্ণ ভুল। এই মেয়ের রূপের কাছেও তুচ্ছ। সকলের ভাবনার অবসান ঘটিয়ে কোহিনূর এসে জামশেদের পায়ে হাত রেখে কদমবুচি করে ফেলল। জামশেদ মেয়েটাকে চিনতে পারল না। অনুমান করে অধরার দিকে তাকিয়ে ইশারা করতেই
জুবায়ের দ্রুত গিয়ে মেয়েটাকে উঠিয়ে নিজের সঙ্গে জড়িয়ে নিয়ে হুঙ্কার দিয়ে বলল, মাম্মা, এই লোকটার থেকে দূরে থাকো। কেন এসেছো তুমি এখানে? অধরা, ওকে নিয়ে উপরে যাও এক্ষুনি। জামশেদের ওষ্ঠে হাসি ফুটে উঠল। যা বোঝার বুঝে গেছে সে। ও আর অপেক্ষা করল না। কোহিনূরকে জুবায়ের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, পাপা হই তোমার। তুমি সুলতান পরিবারের একমাত্র মেয়ে, আমাদের সকলের আদরে। এই তুচ্ছ বাড়িটা কি করে তোমার মূল্য বুঝবে? কোহিনূর কোনো সাধারণ পরিবারের সাধারণ মেয়ে না যে এই মুঘল আমলের পুরাতন বাড়িতে তুমি থাকবে। তোমার জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করছে। আমি থাকতে তুমি এখানে থাকতে পারো না। জামশেদ একদমে কথাগুলো বলে থামল। কোহিনূরও ঠোঁটের দিকে তাকিয়ে আছে। অধরা বুঝতে পারল কোহিনূর সবটা শুনতে না পারলেও বুঝতে পেরেছে। তাই দাঁতে দাঁত চেপে বলল, আলগা পীড়িত দেখাচ্ছেন আপনি। আপনাদের ভয়ে আমি ওকে বাঁচাতে এই বাড়িতে এসে উঠেছিলাম। এই বাড়িটা পুরাতন, কিন্তু এই বাড়ির মানুষগুলো আপনাদের মতো অধম না। এরা উত্তম, পরকে আপন করতে জানে। আমার মেয়েকে একদম আজে বাজে কিছু বোঝাতে আসবেন না। জামশেদ বিরক্ত হলো অধরার কথা শুনে। জুবায়ের কোহিনূরের ডান হাত ধরার জন্য এগিয়ে আসতেই জামশেদ ওকে সরিয়ে দিল। আশপাশ থেকে অনেকেই অনেক কথা বলছে। ঐশ্বর্য মহা বিরক্ত জামশেদের উপরে। লোকটা দরকার ছাড়া কখনো ওর সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেনি। কত ইচ্ছে ছিল সুলতান ভিলাতে একবার গিয়ে থাকার জন্য, কিন্তু কখনোই হয়নি। ওকে কেউ পছন্দ করে না, অথচ কোহিনূরের জন্য রীতিমতো ঝগড়া করছে। এর মধ্যেই বাড়ির সামনে দুটো গাড়ি এসে থামল। জুবায়েরের বাবা মা, দাদু আর বোনেরা এসে হাজির। ওদের কাছে কে খবর দিয়েছে জুবায়ের বুঝতে পারছে না। কি করবে কিছুই তার মাথায় এলো না। ও বউ আর মেয়েকে দুই হাতে আগলে নিয়ে বলল, আমি সুলতান ভিলাতে ফিরব না। মেয়েদেরকে নিয়ে যেভাবে আছি সেভাবেই থাকব। দয়া করে আমাকে কেউ রিকোয়েস্ট করবে না। জুবায়েরের দাদু ঠক ঠক আওয়াজ করে লাঠিতে ভর দিয়ে ওদের দিকে এগিয়ে আসলেন। অধরা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটা ঠিক একদম আগের মতোই আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তন ঘটে, এর কেন ঘটেনি? ভেবেই ওর বুকের মধ্যে ধুপ করে উঠল। অজানা ভয়ে শরীর কাঁপছে। লোকটা একদম অধরার সামনে এসে বলল, কেমন আছো দাদু ভাই? এভাবে পালিয়ে এসে তুমি ঠিক করনি। কোহিনূর হচ্ছে সুলতান পরিবারের সন্তান। সেই পরিবারের মেয়েদের এভাবে এই পরিবেশে মানায় না, তুমি নিজেও জানতে। তবুও কেন এমন করলে? যাই হোক, ভুল করেছ, ক্ষমা করছি। আমাদের কোহিনূরের দিকে তাকিয়ে ফিরে চলো আমাদের সঙ্গে। অধরা কিছু বলার আগে জুবায়ের বলল, ওরা ফিরবে না দাদু। আমি ওদেরকে ভালো রাখব। ওদের চিন্তা কাউকেই করতে হবে না। জুবায়েরের কথা শুনে আরমান ফারুকী গম্ভীর কণ্ঠে বললেন, অবাধ্য হওয়া তোমার মুদ্রাদোষে পরিণত হয়েছে। তোমার স্ত্রী সারা জীবন আমাকে ভুল বুঝে এসেছে, সঙ্গে তুমিও। কী সব আবোল তাবোল কথাবার্তা বলে সে পালিয়ে আসলো। যাই হোক, তোমরা না যেতে চাও সমস্যা নেই, তবুও কোহিনূর আমাদের সঙ্গেই যাবে। কোহিনূর ইতিমধ্যে সকলকেই পায়ে ধরে সালাম করে ফেলেছে। বোবা তাই ইশারা ইঙ্গিতে আর মৃদু হেসে সবাইকে স্বাগতম জানিয়েছে, যেটা দেখে অধরা চমকে গেছে। মেয়েটা কখনো কারো সামনে এভাবে আসেনি। তাহলে কি রক্তের সম্পর্ক তাই এমন করছে, নাকি অন্য কিছু? প্রচুর ঝগড়া ঝামেলার পর শেষমেশ জুবায়ের ওদেরকে নিয়ে সুলতান ভিলাতে যাওয়ার সিদ্ধান্ত নিল। না নিয়ে কোনো উপায় ছিল না। কোহিনূর যেতে চায়। অধরা ধমকে বকেও মেয়ের মন গলাতে পারল না। সকাল সকাল না খেয়ে সকলের থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে আসলো। আসার আগে অধরা সবাইকে ধরে খুব কেঁদেছে। বিশেষ করে ডালিয়া হক আর চৌধুরী সাহেব ওর জীবনে গুরুত্বপূর্ণ দুজন মানুষ ছিল। জুবায়ের ওকে শান্ত করেছে। গাড়ি গিয়ে থামল সুলতান ভিলার সামনে। সাদা রঙের বিশাল বিল্ডিংটা দেখে মনে হচ্ছে কোনো স্বর্গপুরী। অধরা জানে উপর থেকে যেটা দেখা যায় ভেতরে তার কিছুই নেই।
বাড়ির সামনে কালো পোশাক পরিহিত বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। ওদের গাড়ি থামতেই বাড়ির ভেতর থেকে কিছু মেয়েরা ছুটে আসলো। অধরার চোখ একজনকে খুঁজে চলেছে, কিন্তু তাকে পাওয়া গেল না। মেয়েটার জন্য ওর মনে শঙ্কা কাজ করছে। 10 বছর পূর্বে সুলতান পরিবার বাংলাদেশে এসেছিল। তাছাড়া এদেশে ওদের পৈতৃক ভিটামাটি আগে থেকেই ছিল। কোহিনূরের চক্করে ওদের এদেশে সেটেল হতে এক প্রকার বাধ্য করা হয়েছিল। কক্সবাজারের রিসোর্ট ছাড়া ওদের কিছু হোটেল আছে। জার্মানিতে 2টো বাড়ি আর দেশ থেকে নিয়ে যাওয়া কিছু পণ্যদ্রব্যের ব্যবসা আছে। আমদানি রপ্তানির কাজকর্ম। আরমান ফারুকী লুকিয়ে অস্ত্র আর গোল্ডের ব্যবসার সঙ্গেও জড়িত, যেটা জামশেদ কিছুটা জানে। সুলতান পরিবারের কাছে যেমন টাকা পয়সার অভাব নেই, তেমনি অহংকার আর জমিদারি আনারও অভাব নেই। চাকচিক্যপূর্ণ জীবনের সঙ্গেই ওরা জড়িত। বাড়িতে কাজের মানুষের অভাব নেই, আবার পরিবারের সদস্যরা কেউ কারো ব্যাপার নিয়ে কোনো তর্ক বিতর্কেও জড়াবে না। জুবায়ের ছাড়া অধরার সঙ্গে কেউ কখনো খারাপ ব্যবহার করবে না, অধরা এটা জানা আছে। বাড়ির বউকে যথেষ্ট মর্যাদা দেওয়া হবে, তবে গোপনে হুট করে ক্ষতি করতে 2বার ভাববে না। এটাই এই বাড়ির একমাত্র সমস্যা। সাধারণ মানুষের সঙ্গে এদের চলাফেরা নেই বললেই চলে। জুবায়ের এই জন্যই আলাদা থাকে। তাছাড়া ঐশ্বর্য কাজের মেয়ের মেয়ে, সেই হিসেবে এই বাড়িতে ওকে মেয়ের মর্যাদা দেওয়া সম্ভব না। তাই জানানোর পরেও আলাদা বাসা করে নিয়েছিল। আজ এক প্রকার বাধ্য হয়ে ঐশ্বর্যকে সুলতান ভিলাতে নিয়ে এসেছে। জুবায়ের ওকে নিজের মেয়ে ভাবে, কখনোই পর ভাবেনি। কোহিনূরকে বরণ করতে বেশ কিছু মেয়েরা ফুলের ডালা নিয়ে অপেক্ষা করছিল। ওরা গেট দিয়ে প্রবেশ করতেই ফুলের পাপড়ি বর্ষণ করে অভ্যর্থনা জানানো হলো। আরমান ফারুকীর স্ত্রী একজন জার্মান মহিলা। উনি ভালো বাংলা বলতে পারেন না, তবে মোটামুটি পারেন। উনি অধরা আর কোহিনূরকে বুকে টেনে নিলেন। অধরা প্রথমবার এই মহিলাকে স্পর্শ করল। আগে তো দূরে দূরে থাকত। আজ ভদ্র মহিলা বেশ খুশি হয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া জুবায়ের মম বলতে পাগল। এই বাড়িতে 2 বোন আর মমকেও বেশি ভালোবাসে। এদের কাছেও বিশেষভাবে ঋণী। অধরা আশেপাশে চোখ ঘুরিয়ে দেখছে। বিশাল আকৃতির দোতলা বাড়িটার নিচে 9টা আর উপরে 8টা কক্ষ নিয়ে গড়ে উঠেছে। কোহিনূরের জন্য কক্ষ সাজানো গোছানো হয়েছে, নতুন ফার্নিচার আনা হয়েছে। ঐশ্বর্যের চোখ ধাঁধিয়ে গেল এদের কারবার দেখে। জুবায়েরের বাসা খারাপ না, বেশ উন্নত, কিন্তু ওর থেকে এটা 1000 গুণ সুন্দর। কোহিনূরকে ওর বড্ড হিংসা হচ্ছে। বোবা একটা মেয়ে, ও কি বুঝবে এসবের মর্ম? ডাইনিং রুমে ওদের বসিয়ে রেখে জুবায়েরের দাদু সামনে বসে গম্ভীর কণ্ঠে বললেন, এই বিশাল সম্পত্তির একমাত্র মালকিন আমাদের কোহিনূর। আমাদের বংশের মেয়েরা রূপে গুণে অতুলনীয়। ওরা বোবা বধির হতে পারে, কিন্তু বুদ্ধিহীন নয়। কথা না বলেও ওরা অনায়াসে স্বাভাবিক মেয়েদের চাইতে ভালো করে চলতে পারে। সে যাই হোক, কোহিনূরের জন্য শিক্ষকের ব্যবস্থা করতে হবে। আমি 2জন মেয়েকে ওর দেখাশোনার জন্য বলে দিয়েছি। ওরা সব সময় কোহিনূরের পাশে থাকবে। আমি কোনো অবহেলা সহ্য করব না। সে রত্ন হয়ে জন্ম নিয়েছে। আমাদের বহু প্রতীক্ষার ফল, আশা করি সকলে তার গুরুত্ব বুঝবে। অধরা বহু কষ্টে নিজের মুখটা বন্ধ রেখেছে। আচ্ছা করে কিছু কথা শুনিয়ে দিতে পারলে শান্তি লাগত। অধরা চুপচাপ থাকলেও জুবায়ের বলে দিল, দাদু, তোমাকে কোহিনূরকে নিয়ে ভাবতে হবে না। অধরা আছে, ওর দেখাশোনা করবে। আমিও সাহায্য করব। জুবায়েরের কথা ওনার পছন্দ হলো না। উনি থমথমে মুখ নিয়ে বললেন, আমার কথার বাইরে একটাও কথা বলবে না। তোমার রুচি কতটা নিচে নেমেছে সেটা ভেবেই আমি হতবাক। চুপচাপ কক্ষে যাও। জুবায়ের অপেক্ষা করল না। রাগ করে হনহন করে সিঁড়ি দিয়ে উঠে গেল। অধরা অবাক হলো না। শর্ট টেম্পার জুবায়ের ফারুকীর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জুবায়েরের বড় বোন কোহিনূরকে কক্ষে নিয়ে গেল। দাদু চলে গেছে। ডাইনিং রুমে অধরার ঐশ্বর্য বসে আছে। অধরা ঐশ্বর্যের জন্য বসে আছে, নয়তো জুবায়েরের কাছে যাওয়াটা জরুরি ছিল।
সকলে চলে যেতেই অধরা ঐশ্বর্যের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে মমতার সহিত বলল, তুমি আমার আরেকটা মেয়ে। আমি কখনো কোহিনূর আর তোমার মধ্যে তফাৎ খুঁজব না। তুমিও আশা করি আমাকে মম না ভাবলেও তোমার ড্যাডের স্ত্রী হিসেবে আমাকে মেনে নেবে। এই বাড়িটা দেখছো যতটা চাকচিক্যপূর্ণ, এর মধ্যে ঠিক ততটাই কলঙ্ক জড়িয়ে আছে। কখনো চাকচিক্য দেখে ভুল করবে না। এই বাড়িতে প্রতিটা পদক্ষেপে বিপদ তোমাকে ঘায়েল করতে প্রস্তুত থাকবে। আমি চেষ্টা করব তোমাকে রক্ষা করতে, তবুও সাবধানে থাকবে। তুমি ভেবে দেখো, এই বিশাল সম্পত্তির পাহারার তোমার ড্যাডের মতো মানুষকে ফেলে আমি কেন পালিয়ে গিয়েছিলাম? তোমার ড্যাড বাধ্য হয়ে আমাকে দূরে পাঠিয়েছিল। একদিন সব বলবো। চলো, আমি তোমাকে তোমার কক্ষে পৌঁছে দিয়ে আসি। কিছু দরকার হলে আমাকে আর তোমার ড্যাডকে বলবে। এই বাড়ির কোনো গৃহকর্মী তোমাকে কোনো সাহায্য করবে না। এরা প্রচুর অহংকারী, এটা তো জানো। অধরা একদমে কথাগুলো বলে থামল। ঐশ্বর্যকেও বিপদে ফেলতে চাইছে না। তাছাড়া ওর বলা সব কথাই সত্যি, কিন্তু ঐশ্বর্যের একটুও পছন্দ হলো না। ওর হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমার কাজ আমি নিজেই করব। চলে যাব এখান থেকে। ড্যাড নিজের মেয়ে পেয়ে আমাকে ভুলে গেছে। কেউ আমাকে পছন্দ করে না। ঐশ্বর্যের কথা শেষ হলো না, তার আগে জুবায়ের ওকে হাত ধরে উঠিয়ে দিল। এতক্ষণও পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। ঐশ্বর্যের মুখটাও নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কোহিনূরকে আমি ভালোবাসি, কিন্তু তোমার থেকে বেশি না। একজন আমার রক্ত, আরেকজন আমার হাতে বেড়ে ওঠা ছোট্ট পুতুল। বাবা হিসেবে আমার প্রথম অনুভূতি তোমাকে ঘিরে। এসব আজে বাজে কথাবার্তা বলবে না। অধরা বা আমি কখনো তোমার খারাপ চাইব না। কক্ষে চলো, আমি এতক্ষণ তোমার থাকার ব্যবস্থা করছিলাম। আমার মায়ের দেখাশোনার দায়ভার তো আমারই, তাই না? কোহিনূরের জন্য এই বাড়িতে অনেকেই আছে, কিন্তু তোমার জন্য তোমার ড্যাড আছে, যে একাই 100। ঐশ্বর্য আর অভিমান করে থাকতে পারল না। জুবায়েরকে ধরে কেঁদে ফেলল। অধরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেয়েটার প্রতিটা চোখের পানির কারণ হওয়ার জন্য নিজেকেই দোষী মনে হচ্ছে। জুবায়ের ওকে নিয়ে চলে গেল। অধরাও পিছু হাঁটল। ধরণী জুড়ে আঁধার নেমেছে। নিস্তব্ধ কক্ষে চুপচাপ বসে আছে অধরা। জুবায়ের ল্যাপটপ নিয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু করছে। অধরা বেলকনিতে আছে বসে। সেদিকে তার কোনো খেয়াল নেই। জার্মান থেকে আসার পরে আয়াতের সঙ্গে অধরার আর কোনো যোগাযোগ হয়নি। ছেলেটা কেমন আছে ভাবতেই হঠাৎ নিজের ছোট ননদের কথা ওর মনে পড়ল। মেয়েটার সঙ্গে ওর দেখা হয়নি। মেয়েটার জন্য ওর প্রচণ্ড চিন্তা হচ্ছে। অধরার বসে থাকতে পারল না। কক্ষে ফিরে এসে জুবায়ের থেকে ল্যাপটপ কেড়ে নিয়ে ওর সামনে বসে পড়ল। জুবায়ের বিরক্ত হলো না, বরং বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার, বউ কি আজ রোমান্টিক মুডে? কি সৌভাগ্য আমার। ভয় হয় তুমি তো আবার ঝামেলা ছাড়া কাছেই আসো না। জুবায়ের শেষের কথাটা বেশ আক্ষেপ নিয়েই বলল। অধরা ভ্রুকুচকে বিরক্তির সহিত বলল, ভূতের সঙ্গে নৃত্য করে রোমান্টিকতা ভুলে গেছি। আপনার মনে তো এসবই চলে। বউ ছাড়া এতদিন ছিলেন কিভাবে? আমার তো সন্দেহ হচ্ছে। জুবায়ের অধরাকে 2 হাতে নিজের দিকে টেনে নিয়ে বলল, এতকাল কষ্টে ছিলাম বলে এখনো কষ্টে থাকবো নাকি? এখন শুধু রোমান্স করব। কাজকর্ম সব বাদ। চলো হানিমুনে জার্মানি থেকে ঘুরে আসি। অধরা ঠোঁট উল্টে বলল, একেই বলে বুড়ো বয়সের ভীমরতি, যে জন্য আপনার কাছে আসা। বাড়িতে সবাইকে দেখলাম, কিন্তু আপনার বোনকে দেখলাম না কেন? ওর সঙ্গে কি হয়েছে? আপনার সঙ্গে থাকার কথা ছিল ওর। মেয়েটা আপনাকে ভীষণ ভালোবাসতো। আমি ওর সঙ্গে দেখা করতে চাই। অধরার কথা শুনে জুবায়েরের হাসি খুশি মুখটা এবার থমথমে হয়ে গেল। চোখ বন্ধ করে অধরার কাঁধে মুখ রেখে বলল, ওকে দেখলে তুমি সহ্য করতে পারবে না। বাদ দাও ওর কথা। আমি পারিনি আমার বোনকে ভালো রাখতে। তুমি চলে যাওয়ার পরে ও আমার থেকে দূরে চলে গেল। কাছে ছিল কিন্তু ছুঁয়ে দেখতে পারিনি। বোনের দুঃখ দূর করতে পারিনি।
যাকে আমি আগলে রেখে মানুষ করেছিলাম তাকে ওই পিশাচটা টার্গেট করলো আর ধ্বংস করে দিল আমার বোনটাকে। জুবাইরের চোখে পানির ফোয়ারা। অধরা কেঁদে ফেলল মেয়েটার সেই মায়াময় মুখের কথা ভেবে। ইচ্ছে করছে এই সুলতান ভিলাকে ধ্বংস করে দিতে। মেয়েগুলোকে কিভাবে পারল এরা কষ্ট দিতে। এত ভালোবাসার সব লোক দেখানো। কোহিনূরের কথা ভেবে অধরা অস্থির হয়ে উঠল। নিজেকে স্থির করতে পারছে না। জুবাইরকে সরিয়ে দিয়ে বলল, আমাদের মেয়েটার কি হবে? কিভাবে কাটবে অভিশাপ? আমি মরেই যাব ওর কিছু হলে। কোনো অর্ধমানব পিশাচের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব না, কখনোই না। জুবাইর অধরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, কিছুই হবে না। কোহিনূর কোনো সাধারণ মেয়ে না। ওর অভিশাপ কেটে যাবে সেদিন, যেদিনও সেই পাথরটা নিজের সঙ্গে বিলীন করে নেবে। ওটা ভাইয়ের কাছে আছে। আমি চেষ্টা করেছি কিন্তু পাইনি নিতে। ভেবো না, আমি আছি তো। প্রাণ দিয়ে তোমাদের সবাইকে রক্ষা করব। কখনোই ছাড়বো না তোমাদের হাত। একা থাকার যন্ত্রণা নিয়ে আর বাঁচতে পারবো না। হৃদয় দুর্বল হয়ে গেছে, সাহস নেই আমার। অধরা ছলো ছলো চোখে জুবাইয়ের কথাগুলো শুনল। মন ভীষণ খারাপ হলো। কিভাবে যে এতকাল আলাদা ছিল ভেবেই যন্ত্রণা হচ্ছে। ও জুবাইরের গায়ে হেলান দিয়ে বলল, যাদের জন্য আমাদের এতগুলো দিন নষ্ট হলো কাউকেই ছাড়ব না। দেখে নিয়েন, এদিকে সব পাপের বিচার হবে। জুবাইর কথা ঘোরানোর জন্য বলল, দেখেছ আমি কত রোমান্টিক মুডে ছিলাম, আর তুমি আমাকে কোথায় নামিয়ে আনলে। আর কোনো কথা হবে না। বউ না রোবট আমার। ঘুমাতে হবে, বিছানায় চলো। জুবাইর ওকে কথা বলার সুযোগ দিল না। কোলে উঠিয়ে বিছানায় চলে গেল। বাইরের বাগান থেকে নিশাচর পাখির আওয়াজ ভেসে আসছে। দৃষ্টির অগোচরে কক্ষের বাইরে অদৃশ্য চোখ শিকারের আশায় ছুটে চলেছে। নতুন পরিবেশে সে কিছুতেই ঐশ্বর্যের ঘুম আসছে না। জুবাইর ওর কক্ষটার পছন্দসই করে সাজিয়ে দিয়েছে। অধরা নিজ হাতে ওর ডিনার আর পোশাক সাজিয়ে দিয়ে গেছে। ভদ্রমহিলাকে যতটা খারাপ ভেবেছিল ততটা না, বরং বেশ ভালো। হঠাৎ পরিচয়, তাই মানতে কষ্ট হয়েছিল। তাছাড়া রাগ ওর কোহিনূরের উপরে। ওই মেয়েটার জন্য ওর ভাগ্য বদলে গেছে। জুবাইর ওকে যথেষ্ট ভালোবাসা দিলেও ওর সহায় সম্পত্তির মালিক এই মেয়েটা। সেখান থেকেও একটা পয়সাও পাবে না। এই বাড়িতে যা কিছু আছে সব কোহিনূরের। ঐশ্বর্য কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ কিছু মনে হতেই বাইরে বেরিয়ে আসলো। ডাইনিং রুমে লাল সবুজ আলো জ্বলছে। লোকজন নেই, কেমন গা ছমছমে পরিবেশ। পশ্চিম দিকে শেষ কক্ষে থাকে কোহিনূর। ওর পাশ দিয়ে ছাদে ওঠার সিঁড়ি। ঐশ্বর্য পা টিপে টিপে সামনে এগিয়ে চলল। জুবাইরের কক্ষ পেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে কোহিনূরের কক্ষের সামনে এসে উপস্থিত হলো। দরজা হালকা খোলা দেখে ও ভেতরে সামান্য উকি দিয়ে চমকে গেল। চমৎকার করে দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো কক্ষ। আরেক দফায় আফসোস হলো কেন জুবায়ের ফারুকী নিজের মেয়ে হলো না ভেবে। এত কিছুর মধ্যে ওর খেয়াল হলো পালঙ্কে কোহিনূর নেই। মেয়েটা কোথায় গেল ভেবে ওর ভ্রু কুঁচকে গেল। এমন সময় ঠুকঠাক শব্দের আওয়াজ পেল ছাদ থেকে। ঐশ্বর্য চমকে উঠে দরজা বন্ধ করে সিঁড়িতে পা রাখল। মনে হচ্ছে উপর থেকে ফিসফিস কথা বলার আওয়াজ হচ্ছে। প্রশ্ন জাগল, এত রাতে ছাদে কে আছে? আকাশে অর্ধ চাঁদের আলো আর পশ্চিম দিকের ফলের বাগান থেকে আসার জোনাকি পোকার ঝাঁকের সঙ্গে জ্যোৎস্নার মিতালি বন্ধনে বিশালাকার এই ছাদ জুড়ে অদ্ভুত এক দৃশ্যের সৃষ্টি হয়েছে। ঐশ্বর্যের সব প্রাকৃতিক রূপ দেখে মোটেই আচ্ছাদিত হয় না। মাথায় চলছে ফিসফিস আওয়াজে কথা বলা ব্যক্তির খোঁজ করতে হবে। দীর্ঘ ছাদের একদিকে পাশাপাশি দুই কক্ষের একটা ফ্ল্যাট। বাইরে সামান্য বারান্দা টাইপ, তবে ওটা গ্রিল দিয়ে আটকানো আছে। মূলত সোজাসুজি দরজার কাছে না পৌঁছানোর একটা ধান্দা। হঠাৎ ঐশ্বর্যের খেয়াল হলো ছাদে পা রাখার সঙ্গে সঙ্গে সেই ফিসফিস আওয়াজটা বন্ধ হয়ে গেছে। ওর কৌতূহল ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে।
গ্রিলের লক করা অংশে হাত দিয়ে দেখল লক খোলা, তাই কিছু না ভেবেই ও ভেতরে ঢুকে পড়ল। গুমোট অন্ধকার কক্ষে কিচিরমিচির ইঁদুর বাদুরের ডাক, সঙ্গে তেলাপোকার ওড়াউড়ি। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় অযাচিত প্রাণীদের বাসস্থানে পরিণত হয়েছে কক্ষটা। ঐশ্বর্য প্রচণ্ড ভয় পেয়ে গেল। এমন কক্ষে ওর আসার অভিজ্ঞতা এই প্রথমবার। না, এখানেও আর দাঁড়িয়ে থাকতে পারল না। কিসের একটা গন্ধে গা গুলিয়ে উঠছে, বমি বমি পাচ্ছে, সঙ্গে শরীর অনবরত ঘেমে চলেছে। মনে হচ্ছে আধারের সঙ্গে মিলেমিশে বেশ কিছু চোখ ওকে দেখছে। ঐশ্বর্য চলে আসতে চাইল, ঠিক তখনই কেউ ওকে পেছন থেকে জাপটে ধরল। হাত দুটো পেছনের দিকে মুচড়ে বেঁধে ফেলল। হঠাৎ আক্রমণের জন্য ঐশ্বর্য ভয়ে চিৎকার করতেও ভুলে গেল। পেছনের লোকটা নারী নাকি পুরুষ বুঝতে পারল না। লোকটা এবার ওর মুখটা চেপে ধরল। শক্ত সেই মুঠোর চাপে ওর মুখমণ্ডল মনে হলো ভেঙেই যাবে। খুব করে আফসোস হলো এখানে আসার জন্য। না আসলে এমন কিছুই হতো না। অধরা কি তখন তবে এই বিপদের কথাই বলেছিল? ঐশ্বর্য ভাবতে পারছে না। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। কিভাবে এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবে? লোকটা ওকে রীতিমতো টেনে হিঁচড়ে কোথাও একটা নিয়ে যাচ্ছে। ঐশ্বর্যের চোখে পানি চলে আসলো। এমন সময় লোকটা ওকে অন্ধকার কক্ষের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঐশ্বর্য ছুটে গিয়ে পড়ল পুরাতন আসবাবপত্রের উপরে। শক্ত কাঠের কোণা গিয়ে লাগলো ললাট বরাবর। প্রচণ্ড যন্ত্রণায় ওর শরীর কুঁকড়ে গেল। মস্তিষ্ক অকেজো হয়ে ধীরে ধীরে চোখের পাতা বন্ধ হয়ে আসলো। ঐশ্বর্য জ্ঞান হারালো। মনে হলো এটাই হয়তো ওর অন্তিম যাত্রা। মিটিমিটি আলোতে ঐশ্বর্যের ঘুম ভাঙল। অধরা জানালার পর্দা উড়িয়ে দিচ্ছে। পূর্ব আকাশে সূর্যমামা উকিঝুঁকি কাটছে। এই বুঝি টুপ করে রক্তিমা আভা ছড়িয়ে নিজের উষ্ণতা দিয়ে ধরণীকে উত্তপ্ত করে দেবে। রাতের কথা মনে হতেই ঐশ্বর্য দ্রুত বিছানায় উঠে বসল। তবে শরীরে একদমই ব্যথা নেই। ওকে এভাবে হন্তদন্ত হয়ে উঠতে দেখে অধরা এগিয়ে এসে হাসি মুখে জিজ্ঞাসা করল, ঘুম কেমন হলো? তোমার ড্যাড অপেক্ষা করছে। তোমার সাথে জগিং করতে যাবেন। কফি খাবে? ঐশ্বর্য বিছানায় বসেই অধরার কোমর জড়িয়ে ধরে বলল, আন্টি, ছাদে কেউ ছিল। ও আমাকে মেরে ফেলবে। তুমি জানো, রাতেও আমার উপরে অ্যাটাক করেছিল। এই বাড়িতে আমি থাকবো না। খুব ভয় পেয়েছি। অধরা চিন্তিত হলো মেয়েটার কথা শুনে। ও ভ্রু কুঁচকে বলল, কিচ্ছু হবে না মাম্মা। কিন্তু তুমি ছাদে কেন গিয়েছিলে? আর কি হয়েছিল আমাকে বলো। ঐশ্বর্য ভয়ে ভয়ে সবটা খুলে বলল। ঐশ্বর্য জ্ঞান হারিয়েছিল সেইটুকু মনে আছে, বাকিটা কিছুই মনে পড়ছে না। এই কক্ষে ওকে কে এনেছে এটাও রহস্য। অধরা ওকে বুঝিয়ে বলল ওটা স্বপ্ন ছিল। স্বপ্নটা ওর কাছে জীবন্ত মনে হচ্ছে। ঐশ্বর্য মানতে পারল না। দ্রুত বেরিয়ে আসলো সিঁড়ির কাছে, কিন্তু সেখানে গিয়ে বড় একটা তালা দেখতে পেল। গতকাল রাতে এখানে কোনো তালা ছিল না, এমনকি দরজা পর্যন্ত ছিল কিনা মনে পড়ছে না। অধরা ওকে বহু কষ্টে শান্ত করে জুবাইরকে সবটা বলল। জুবাইর ঐশ্বর্যকে বুঝিয়ে বলল। তাছাড়া রাতে ভুল করেও বাইরে যাওয়া যাবে না বলে সাবধান করল। ওকে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে ওরা বেরিয়ে আসলো। কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। মেয়েটাকে কেউ কি ইচ্ছে করে ভয় দেখানোর চেষ্টা করছে? কিন্তু কে জানে। কথাটা ভেবে জুবাইর বলল, দেখলে, রহস্য রহস্য খেলা শুরু হয়ে গেল। সুলতান ভিলার রহস্যের মুখোশ উন্মোচন করতে তোমাকে শুভেচ্ছা। যাও, এবার ছাদের রহস্যের সমাধান করে আসো বউ। তবে আগেই বলে রাখছি, ছাদের দরজা কিন্তু সবসময় বন্ধ থাকে। চাবি দাদুর কাছে। আমি চুরি করতে পারবো না। অধরা বিরক্ত হয়ে বলল, আমি নিজেই পারবো। আপনাকে কিছুই করতে হবে না। আপনি তো আমাকে বড় চুরিতে সাহায্য করবেন, যাকে বলে পুকুর চুরি। প্রস্তুত হয়ে যান। অধরা হাসল, কিন্তু জুবায়ের চিন্তিত। এই মেয়ের মাথায় কি ঘুরছে কে জানে।
কি চুরি করাবে ভাবতে ভাবতে বলল, তুমি সঙ্গে থাকলে শুধুমাত্র চুরি না, ডাকাতিও করব। বউ আছে, সামলে নেবে, আমার কি। ওদের কথা আর এগোতে পারল না। বাইরে থেকে শোরগোল ভেসে আসছে। অধর আর জুবায়ের ছুটল সেদিকে। এই বাড়িতে থাকা মানে আতঙ্ক নিয়ে বাঁচা। ডাইনিং রুমের সোফায় চৌধুরী পরিবারের লোকজন বসে আছে। ছোটরা সব কোহিনূরের কক্ষে গিয়ে যোগ দিয়েছে। মিষ্টি কোহিনূরকে ধরে আবেগে কান্না করে দিয়েছে। ওদের দুজনের প্রচুর ভাব। কোহিনূর চলে আসার দরুন মিষ্টি সারাদিন মন খারাপ করে বসেছিল। এখানে আসার কথা শুনে লাফিয়ে উঠেছে। জুবায়ের আর অধরা চেঁচামেচি শুনে নিচে নেমে আসলো। জুবায়েরের দাদু ওদেরকে নিয়ে গল্প জুড়েছেন। ওনার মনে একটা পরিকল্পনা এসেছে, সেটার বাস্তব প্রয়োগ করাটা জরুরি। অধরা সকলের সঙ্গে আলাপ করে ডালিয়া হক আর ওনার পুত্রবধূদের নিয়ে নিজের কক্ষে চলে গেলেন। ডাইনিং রুমে শুধু পুরুষেরাই থাকলো। ডালিয়া হকের চোখ মুখ চকচক করছে অধরার সুখ দেখে। মেয়েটা যে এই বাড়ির বউ উনি কখনো কল্পনাও করেননি। ভীষণ খুশি উনি। কোহিনূরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আদি। এই কক্ষের সঙ্গে মেয়েটাকে একদম মানিয়ে গেছে। রাজকন্যাদের মতো লাগছে। কোহিনূরের চক করে ওর একদম ঐশ্বর্যের কথা মনে নেই। মনে হচ্ছে পৃথিবী থমকে যাক। ঘড়ির কাঁটা বন্ধ হয়ে সকল প্রাণী জড় পদার্থে পরিণত হোক। আদির নয়নজোড়া শুধুমাত্র এই মেয়েটার মুখের দিকে অনন্তকাল চেয়ে থাকুক। কিন্তু সকল কল্পনার সমাপ্তি ঘটিয়ে আহির বলে উঠল, কোহিনূরের কক্ষটা আমার ভীষণ পছন্দ হয়েছে। জামাই হয়ে যখন এখানে আসব তখন এই কক্ষে আমাকে থাকতে দেওয়া হবে। মিষ্টির চোখ মুখ কুঁচকে গেল ছেলেটার এমন উদ্ভট কথাবার্তা শুনে। কোথা থেকে জেনেছে চৌধুরীরা সুলতান ভিলাতে নিমন্ত্রণ পেয়েছে, আর অমনি ছেলেটার সাত সকালে চৌধুরী বাড়িতে সেজেগুজে হাজির হয়েছে। এক প্রকার বাধ্য হয়ে ওকে এখানে নিয়ে আসা হয়েছে। মেজাজ খারাপ হচ্ছে এখানে এসে। আদি ওর কথায় উত্তর দিয়ে বলল, ভালো পাত্র না পেলে সুলতানরা শুনেছি মেয়েদের কুমারী রাখতেও পিছপা হয় না। কোহিনূরের একটা খুঁত আছে। এটার জন্য সুলতানরা কখনো মেয়ের অযোগ্য ছেলেকে জামাই করবে না। শিওর কোহিনূরকে ওরা আপনার সঙ্গে কখনোই বিয়ে দেবে না। আহির বেশ ক্ষেপে গেল আদির কথা শুনে। ছেলেটা ওকে বারবার অপমান করছে। ও রাগে ফুলতে ফুলতে বেরিয়ে আসলো। বাবাকে ফোন দিয়ে বলে দিল এখানে বিয়ের প্রস্তাব পাঠাতে। যাকে নিয়ে এত কিছু সে আছে নির্বাক। বোনেদের সঙ্গে ইশারায় কথাবার্তা বলছে। হঠাৎ সেখানে ঐশ্বর্যের আগমন ঘটল। ওর মুখটা ভার হয়ে আছে। ওকে কেউ স্মরণ করেনি বলে অভিযোগ করল। আদির পাশে গিয়ে বলল, এই তোমার ভালোবাসা? 2টা দিন খোঁজ নিই কেন আদি? তুমি না আমাকে ভালোবাসো? আদি ফিসফিস করে উত্তর দিল, একদম ড্রামা করবে না, সব শুনতে পাবে। আর এখানে আমরা কিছুক্ষণ আগে এসেছি। সুযোগ পেলাম কোথায় যে তোমার সঙ্গে দেখা করব? এই কক্ষে আসতে তোমার সময় লাগেনি। আমি জুবায়ের ফারুকের মেয়ে না বলে ইগনোর করছো? ভালোবাসবে না আমাকে সেটা ভেবেছ? আজে বাজে কথাবার্তা বলবে না। চুপচাপ থাকলে থাকো, নয়তো হাঁটো। ঐশ্বর্যের চোখ ঝাপসা হয়ে আসলো আদির এই আমূল পরিবর্তন দেখে। ছেলেটা ওর জন্য পাগল ছিল, কিন্তু এখন সব বদলে গেল। সব রাগ গিয়ে জমা হলো কোহিনূরের উপরে। এই মেয়েটাই ওর সব সুখ কেড়ে নিয়েছে। 2 ফোঁটা পানি নেত্র থেকে বেরিয়ে আসতেই কোহিনূর সেদিকে থমথমে মুখ নিয়ে তাকিয়ে থাকল। অন্যদিকে জুবায়েরের দাদু আদির সঙ্গে ঐশ্বর্যের বিয়ের প্রস্তাব দিয়েছেন চৌধুরী সাহেবের কাছে। বিয়ের উপহার সামগ্রী নিয়ে কোনো কৃপণতা দেখাবে না সুলতান পরিবার। চৌধুরী সাহেব ভাবার জন্য সময় নিলেন। তাছাড়া যৌথ পরিবারের সকলের মতামতের গুরুত্ব দেওয়া হয়। জার্মানির সময় সকাল 10:40। থমথমে মুখ নিয়ে তুষারপাতের দিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে এক যুবক। বেবি ফেস আর ধূসর নেত্রের দৃষ্টি ওর চেহারায় আলাদা সৌন্দর্য যুক্ত করেছে। মায়ের মতো উজ্জ্বল ফর্সা গায়ের রং, কিন্তু বাবার মতো কালো চুল, যেটা দেখে বোঝা যায় ছেলেটা বাঙালি পরিবারের নয়তো বিদেশি বলে সবাই ওকে ভুল বুঝত।
পড়াশোনা নিয়ে বেশ মনোযোগী যুবকের বাবা আমির তালুকদার একজন তুখোড় ব্যবসায়ী। বাংলাদেশে বাবার পৈতৃক টাকা পয়সা যাই থাকুক, জার্মান শ্বশুরের বিশাল সম্পত্তি সে একমাত্র মালিক। কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটা হয়েছে ওনার মায়ের মতো ঘাড়ত্যাড়া। সবসময় নিজেকে পিওর রাখতে যথাযথ চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু পিতার জন্য মাঝে মাঝে সেটাকে ধামাচাপা দিয়ে ইচ্ছের বিরুদ্ধে বহু অন্যায়কে ন্যায় বলতে হয়। ছেলেটার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার, কিন্তু বাবার কথা রাখতে গিয়ে সেটা আর হলো না। পড়াশোনা শেষ, এখন বাবার ব্যবসায় মনোনিবেশ করতে হচ্ছে। বুক চেড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। নিজের জীবন নিয়ে যথেষ্ট আক্ষেপ রয়েছে হৃদয়ের ছোট্ট কুঠিরে। আমদানি রপ্তানির বাজারে সুলতানদের সঙ্গে ওদের প্রখর প্রতিদ্বন্দ্বিতা চলে। আমির তালুকদার কখনোই সুলতানদের সঙ্গে পেরে ওঠে না। উনি ছেলেকে কথা দিয়েছেন, যদিও সুলতানদের চাইতে এই বছর অধিক মুনাফা অর্জন করতে পারে তবে উনি ছেলেকে ইচ্ছে অনুযায়ী চলতে দেবেন, আর না পারলে উনি যা বলবেন ওকে তাই শুনতে হবে। এটা নিয়ে যুবকের চিন্তার কোনো শেষ নেই। হঠাৎ পেছন থেকে কারো ডাকে ওর ধ্যান ভাঙল। স্যার, ফাইল রেডি, একটা সাইন লাগবে। ছেলেটা পেছন ফিরে ফাইলটা চেক করে সাইন করে দিল। ফাইলের উপরে জল করে জ্বলছে ইমরোজ খান পাথর। পাথর নামটা ওর নানুর দেওয়া নাম। এই নামের পেছনে একটা বিখ্যাত ইতিহাস আছে, যেটা শুনতে শুনতে ওর বড় হওয়া। প্রচণ্ড মেজাজ খারাপ করে হন্তদন্ত হয়ে রিসোর্টের দিকে ছুটে এসেছে অধরা। সুলতান ভিলা থেকে যখন তখন বের হওয়া যায় না। তাছাড়া এই পরিবারের কোনো বউ পূর্বে কখনো ব্যবসা বা বাইরের কাজের সঙ্গে জড়িত ছিল কিনা সেই প্রমাণও পাওয়া যায়নি। জমিদারি নেই, তবে এদের জমিদারি ভাবটা এখনও বিদ্যমান। অধরার রিসোর্টের খুন আর বিস্তারিত তথ্য জানার জন্য জুবায়ের সকালবেলা ওখানে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে ম্যানেজার ফোন দিয়ে বলল জুবায়ের কর্মীদের সঙ্গে মারামারি শুরু করেছে। তাই বাধ্য হয়ে অধরা গাড়ি নিয়ে ছুটেছে ওকে থামানোর জন্য। বাড়িতে কাউকে কিছু বলে আসেনি। গতকাল চৌধুরীরা এসেছিল, সারাদিন থেকে রাতের ডিনার করে ওরা ফিরে গিয়েছে। অধরা প্রচণ্ডভাবে বিরক্ত জুবায়েরের উপরে। ওর রিসোর্টে পৌঁছাতে প্রায় আধা ঘন্টা টাইম লাগলো। ততক্ষণে মারামারি অর্ধেক শেষ। অধরা গিয়ে দেখল জুবায়ের একটা ছেলের কলার ধরে চেপে রেখেছে। বেশ কিছু ছেলে ওকে আটকানোর চেষ্টা করছে। অধরা ছুটে গিয়ে ওর হাত টেনে ধরে চিৎকার করে বলল, কি করছেন আপনি? বলেছিলাম মাথা ঠান্ডা করে কাজ করতে, আপনি কথাই শোনেন না। ওকে ছেড়ে দিন, নয়তো আমি রেগে যাচ্ছি। অধরার কথা শুনে জুবায়ের আর ধস্তাধস্তি করতে পারল না, পাছে অধরার গায়ে লেগে যাবে সেই ভয়ে। তাই হাত সরিয়ে নিয়ে হুঙ্কার দিয়ে বলল, ওকে আমি জাস্ট খুন করে ফেলবো। ও চেনে না আমাকে। ওর সাহস হয় কিভাবে রিসোর্টে অনৈতিক কাজকর্ম করার? টাকার বিনিময়ে রাতে এখানে জলসা বসে, মেয়ে আনা হয়, সেই সঙ্গে চলে রমরমা মাদক দ্রব্যের বেচাকেনা। তুমি তো ঠিকঠাক এখানে আসো না। ওরা কাজের নাম করে এখানে জয়েন করেছে। ভয় দেখিয়ে টাকা দিয়ে ম্যানেজারের মুখ বন্ধ করেছে। দুদিন আগে খুন হয়েছে ওই ছেলেটা কি করেছে জানো? খুন হওয়ার আগের রাতে গার্লফ্রেন্ডকে এখানে এনে খুন করে লাশ গুম করেছে। এমনকি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। ওকে কে খুন করেছে জানি না, তবে একদম ঠিক করেছে, নয়তো আমি নিজেই কিছু করে ফেলতাম। অপেক্ষা করো, পুলিশ আসছে, সবগুলোকে আমি দেখে নিচ্ছি। জুবায়ের একদম কথাগুলো বলে থামল। ওকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে দেখে অধরা চোখ বন্ধ করে ওর হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, কে বলেছে এসব? কিভাবে জানেন? তোমার কি মনে হয় আমার বউ একটা বিষয় নিয়ে বিরক্ত হয়ে আছে, আমি সেটা নিয়ে খোঁজ নেব না? কানে তুলো দিয়ে ঘুমাবো? আমি প্রথম দিন থেকেই লোক লাগিয়েছি, গোপনে রিসোর্টে সিসি ক্যামেরা লাগিয়েছি, আর এই মৃত ছেলেটার সব তথ্য আমার নখদর্পণে। জুবায়ের হাঁপাচ্ছে আর কথা বলছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। কফি কালারের শার্টটা গায়ের সঙ্গে ভিজে আটকে আছে। সুঠাম শরীর শার্ট ভেদ করে দৃষ্টিগোচর হচ্ছে। অধরা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে পাশের একটা ছেলেকে ঠান্ডা পানি আনতে বলল।
তারপর জুবায়েরকে টেনে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। বাইরে পুলিশ এসেছে, বেশ কিছু কর্মীকে আটক করা হয়েছে। এই রিসোর্টটা মূলত জুবায়েরের নামে নামকরণ করা। অধরা ওকে মনে রাখতেই এটা করেছিল। ও জুবায়েরের দিকে পানি এগিয়ে দিয়ে সামনে বসে বলল, এগুলো কি ঠান্ডা মাথায় করা যেত না? মাথা গরম করে কী লাভ হয়েছে আপনার, বলুন তো? ওরা যদি আপনার কিছু করে বসতো, আপনি আমাকে টেনশন ছাড়া কি কিছুই দিতে পারেন না? বাড়ি থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি, হার্ট অ্যাটাক করিয়ে মারবেন আমাকে। অধরা কথাগুলো বলতেই জুবায়ের করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কিছুর পরেও তুমি আমাকে মাথা ঠান্ডা করতে বলছো? পারবো না আমি। তুমি না আসলে ওকে আমি উচিত শিক্ষা দিতাম। এরপর থেকে সুলতান জুবায়ের ফারুকীর নামে বদনাম করার চিন্তা করার আগে দুইবার ভাবতে হবে। অধরা হতাশ হয়ে কপালে হাত রেখে বলল, আপনি ক্লান্ত হন না এইসব ডায়লগ বলতে বলতে? কতবার বলেছি যা করবেন একটু ভেবেচিন্তে করবেন। হুটহাট মাথা গরম করলে ক্ষতি ছাড়া লাভ হয় না। আপনাকে বোঝানো বেকার, টাইম নষ্ট। আপনি থাকুন, আমি আসছি। অধরা রাগ দেখিয়ে উঠে আসলো। ম্যানেজারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অধরা সেখানে যেতেই পুলিশের এসআই ফয়েজউদ্দিন বললেন, ম্যাম, জুবায়ের স্যারের অভিযোগের ভিত্তিতে আমরা বেশ কিছু ছেলেকে থানায় তুলে নিয়েছি। এবার ম্যানেজারকে নেওয়ার পালা। মাদকদ্রব্যের বেচাকেনার সঙ্গে উনি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ হচ্ছে। আমরা একটু জিজ্ঞাসা করব। অধরা থমথমে মুখ নিয়ে বলল, নিশ্চয়ই, তবে দেখবেন ভালো মানুষ যেন সাজা না পেয়ে যায়। উনি ভয় হোক বা অর্থের জন্যই হোক, এসবের সঙ্গে জড়িয়ে পড়ে অপরাধ করেছেন, শাস্তি পাওয়ার যোগ্য কি যোগ্য না সেটা আপনারা বিবেচনা করুন। তবে এখানে আমি আর ওনাকে রাখছি না। আসুন এবার। স্যারকে থানায় একটু আসতে হবে। এখন আমরা আসছি। পুলিশ চলে যেতেই অধরা চৌধুরী সাহেবকে ফোন দিয়ে সবটা বলে দিল। ততক্ষণে আহির এসে হাজির হয়েছে। বাইরে বড়সড় একটা ভিড় জমেছে। এই ঘটনার জন্য রিসোর্টের বদনাম হবে। আগের মতো রেপুটেশন পেতে অনেক অপেক্ষা করতে হবে। অধরা মনে মনে নিজেকে ধিক্কার জানালো। নিজের কাজ সবসময় নিজ দায়িত্বে করে নিতে হয়, পরের উপরে ভরসা করা উচিত হয়নি। আহির ওর পাশে এসে অবাক হয়ে বলল, আন্টি, এসব সত্যি। আপনি জানতেন না আপনার অনুপস্থিতিতে সব হচ্ছে এখানে? বাইরের লোকজন কি আজে বাজে কথা বলছে। ক্ষতি হয়ে গেল অনেক, প্রচুর লস হবে। আহিরের কথা শুনে অধরা ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, টাকা বা লোকজন নিয়ে আমি ভাবছি না আহির, তোমার আঙ্কেল সামলে নেবে। আমি ভাবছি নিজের বুদ্ধি দেখে। কিভাবে পারলাম বাইরের লোকেদেরকে বিশ্বাস করতে, যেখানে নিজের লোকেরাই আপন থাকে না। অধরার কণ্ঠে আফসোস ঝরে পড়ছে। জুবায়ের ইতিমধ্যে নতুন ম্যানেজার আর কিছু কর্মীর ব্যবস্থা করেও ফেলেছে। ওর অফিসের কিছু লোকেদের এখানে নিয়োগ দিয়েছে। অধরা ক্লান্তিতে চোখ বন্ধ করল। ওর থমথমে মুখের দিকে তাকিয়ে আছে আহির। এদের স্বামী স্ত্রীর মধ্যে তফাৎ হিসেব করতে ও ব্যস্ত। একজন মাথায় আগুন নিয়ে ঘোরে, আরেকজন পানি। আহিরের ধ্যান ভাঙল জুবায়েরের কথা শুনে। অধরা চলো, এদিকে আমি সামলে নিয়েছি। এখন থেকে আমি সব দেখাশোনা করব, তোমাকে আর ভাবতে হবে না। জুবায়েরের কথায় অধরা কোনো প্রতিক্রিয়া করল না, মুখ ঘুরিয়ে থাকল। আহির বুঝল এদের মধ্যে কিছু চলছে, তাই কথা ঘোরাতে বলল, আমার বাবা আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাইছেন। এদিকে সব ঝামেলা মিটলে উনি ভেতরে আসবেন। প্লিজ অনুমতি দিন। জুবায়ের কিছু বলতে চাইল, কিন্তু অধরা অনুমতি দিয়ে দিল। আহির ছুটল ওর বাবাকে ডাকতে। কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোক এসে হাজির হলো। জুবায়ের আলাপ শেষে ওনাকে বসতে বলে নিজেও বসল। দূরে আহির দাঁড়িয়ে আছে। অধরা ভ্রুকুচকে ভদ্রলোকের মতিগতি বোঝার চেষ্টা করছে। জুবায়ের সোজাসাপটা প্রশ্ন করল, কিছু বলবেন? আমাদেরকে এক্ষুনি যেতে হবে, আপনি শুরু করুন। ভদ্রলোক আমতা আমতা করে মিনমিনে কণ্ঠে বললেন, ছেলের জন্য আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ। একবার প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে।
প্লিজ একবার ভেবে দেখুন। নিজের মেয়ের মতো করে রাখবো কোহিনূর মাকে। ভদ্রলোকের কথা শেষ হলো না। জুবাইর হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আপনার ছেলের বয়স কত? আমার মেয়েটা 15 পেরিয়েছে, এখনো বাচ্চা। আপনি কিভাবে ওর বিয়ের প্রস্তাব দিতে পারেন? মেয়ে ভাবলে বুঝি এই প্রস্তাব রাখতে পারতেন? জুবাইরের চোখে মুখে রাগের চিহ্ন ফুটে উঠেছে। অধরাওকে ইশারা করল রাগ নিয়ন্ত্রণ করতে। ভদ্রলোক বুঝেও না বোঝার ভনিতা করে বললেন, আমার স্ত্রীর খুব পছন্দ কোহিনূরকে, তাই এতটা রিকোয়েস্ট করছি। তাছাড়া একবার ভেবে দেখুন, আপনার মেয়ে বোবা বধির। ওর জন্য আমার ছেলের চাইতে ভালো পাত্র পাবেন বলে আশা করা যায় না। সুযোগ বারবার আসে না। জুবাইর এবার রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। ওর মেয়েকে ছোট করে কথা বলা হয়েছে, তাই দেখে ধুম করে টেবিল চাপড়ে বলল, আমার কোম্পানিতে আপনার ছেলের মতো হাজারটা ছেলে কাজ করে। মেয়ের জন্য আমি জামাই দরকার হলে কিনে আনবো, তবু আপনার ছেলের সঙ্গে বিয়ে দেব না। বেশি ইনোসেন্ট সাজতে আসবেন না। 2 দিন সময় দিন, মুখোশ খুলে দেব। আমার মেয়েকে নিয়ে ভেবে অযথা সময় নষ্ট না করে নিজেকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ুন। আসছি আমরা। জুবাইর উঠে অধরার হাত ধরে এক প্রকার টানতে টানতে বেরিয়ে আসলো। মেজাজ আগে ওর গরম ছিল, এই লোকটার কথা শুনে আরও খারাপ হয়ে গেল। তাছাড়া ওর কাছে কিছু তথ্য আছে, সেগুলোর সঙ্গেই ভদ্রলোক বিশেষভাবে জড়িত। 2 দিনের জন্য জার্মান গেছে জামশেদ। বহু মূল্যবান পাথরটা হারিয়ে ওর মেজাজ খারাপ। যেভাবেই হোক এটা ওর খুব দরকার। এতদিনের সব প্রচেষ্টা ব্যর্থ হলে সব ধ্বংস হয়ে যাবে। অভিশাপ কেটে গেলে সব স্বাভাবিক কিছুতেই হবে না। মাসখানেক আগেও যেটা ওর হাতে ছিল, হঠাৎ কে চুরি করলো পাথরটা ভেবে পাচ্ছে না। তাছাড়া কোম্পানির ঝামেলা তো আছেই। ইমরোজ খান পাথর ছেলেটা হাত ধুয়ে পড়ে লেগে আছে ওদের পেছনে। কিছু প্রোডাক্ট মার্কেট প্রাইস থেকে কম দামে বাজারে ছেড়েছে। সেই সঙ্গে লটারি সিস্টেম চালু করেছে। 1000টা প্রোডাক্টের মধ্যে একটা প্রাইজ দিতে কোম্পানির খুব একটা লস হবে না। রমরমা চলছে ওদের বিজনেস। এভাবে চললে সুলতানরা পিছিয়ে পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। জুবাইর এসব নিয়ে মাথা ঘামায় না, কিন্তু জামশেদ খুবই মুডি। হোক সব কোহিনূরের নামে, তাতে কি? ভোগ দখলের স্বাধীনতা আছে, এটাই তো অনেক। তাছাড়া বাইরের কেউ পরিবারের কাহিনী কিছুই জানে না। পশ্চিম আকাশে থালার ন্যায় চাঁদ উঠেছে। বেলি ফুলের কড়া গন্ধে হৃদয় পুলকিত হচ্ছে। জোছনার আলো ঠিকরে পড়ছে শরীরে। সবুজ দিগন্তে 2 হাত মেলে আকাশের দিকে তাকিয়ে আছে পাথর। হঠাৎ মেয়েলি কণ্ঠের মধুর ধ্বনিতে ধরণী মুখরিত হয়ে উঠল। পাথর ঝট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে লম্বা একটা ঘোমটা। পাথর মেয়েটার মুখটা দেখতে না পারলেও পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করল। ওর সাদা হাত দুটো লাল টুকটুকে হয়ে আছে, হয়তো মেহেদির রং, কিন্তু পরক্ষণেই ভাবল এভাবে কেউ মেহেদি পরে নাকি। পাথর কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কে তুমি? তোমার হাতে এগুলো কি? ওর প্রশ্ন শুনে মেয়েটা হাসল। কি মিষ্টি সেই হাসি! হাসির শব্দে পাথরের পাথর হৃদয়ে মুহূর্তেই ঝড় উঠে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মিষ্টি হাসির শব্দটা ক্রমশ বৃদ্ধি পেয়ে ওর কর্ণ ভেদ করে মস্তিষ্কে গিয়ে আঘাত করল। পাথর কানে হাত দেওয়ার আগেই শুনতে পেল, আমি রক্ত নিয়ে খেলতে ভীষণ পছন্দ করি। উষ্ণই তরলের টুকটুকে লাল রং দিয়ে আমি মেহেদি পরি। আমার মোহে পড়তে এসো না, বরং দূরে থাকো। হুড়মুড় করে উঠে বসল পাথর। চোখ লেগে গিয়েছিল, তাই অফিসের সোফায় বসে এতক্ষণ ঘুমিয়েছিল। ও হঠাৎই অদ্ভুত স্বপ্ন দেখার কোনো মানে খুঁজে পেল না। এখনও শরীর মৃদু মৃদু কাঁপছে। একদম জীবন্ত সেই মেয়েটা। প্রশ্ন জাগল মনে, হঠাৎ কেন দেখল এই স্বপ্নটা?